আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, পরিমাণগত রসায়নের উপর ওয়ান শট ক্লাস, এবং এটা হচ্ছে ওয়ান শট সিকিউ। তো আমরা ওয়ান শট সিকিউ প্রথমে করব এই সিরিজে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রথমে আমরা ওয়ান শট সিকিউ করব, তারপরে ওয়ান শট এমসিকিউ করব, ওয়ান শট সিকিউ এমসিকিউ, এবং এর মাঝখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি মাস্টার ক্লাস দেওয়া শুরু করব। মাস্টার ক্লাস কি? মাস্টার ক্লাস আমি এমন একটা প্লেলিস্ট সাজাবো, যেই প্লেলিস্টটা শুধুমাত্র এইচএসসি 26-এর জন্য না, এইচএসসি 26, 27, 28, 29, 30 প্রত্যেকটা ব্যাচের জন্য একটা চ্যাপ্টারের উপর যেন একটা ক্লাসে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সব থাকে। সো এভাবে আমি মাস্টার ক্লাস সিরিজ সাজাবো। বাট এইচএসসি 26-এর জন্য আমি যেই ওয়ান শট সিকিউ সিরিজটা আনছি, এটা হচ্ছে তোমাদের সিকিউ এর জন্য একটা ডেডিকেটেড প্লেলিস্ট হবে, যেখানে সিকিউ এর জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই ক্লাসগুলোতে কভার করাই দেবো ইনশাল্লাহ। সো এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। কি কারণে? এই ক্লাসগুলো করলে তোমার সিকিউ কিভাবে সলভ করতে হবে, অ্যাপ্রোচ কিভাবে করতে হবে, এইগুলা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। দেখো, সিকিউতে কিন্তু পুরা চ্যাপ্টারে সব কিছু আসে না, একটু মাথায় রাখতে হবে যে একটা চ্যাপ্টারে যত ইনফরমেশন আসে, ধরো একটা যদি আমরা মাস্টার ক্লাস করি বা একটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস করি বা একটা রিভিশন ক্লাস করি, এখানে আমাদের যত ইনফরমেশন আছে, যত বেসিক আছে, সব কিন্তু আমাদের সিকিউতে লাগে না। সিকিউতে ডেডিকেটেড হাতে গোনা 3-4টা টপিক লাগে, হাতে গোনা 3-4টা টপিক লাগে হচ্ছে সিকিউ এর টপিক, আর বাকি টপিকগুলো হয় হচ্ছে এমসিকিউ এর জন্য, বাকি টপিকগুলো হয় হচ্ছে নলেজ বেসড, অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করার জন্য। তো তুমি আজকে মোটামুটি আমরা এখানে প্রায় 9 সেট মতো সিকিউ সলভ করব। 9 সেট সিকিউ সলভ করলে তুমি দেখতে পাবা এখানে একদম সবই ঘুরে ফিরে অল্প কিছু টপিক থেকে আসতেছে। মানে অনেক যে টপিকের ভেরিয়েশন আছে তা কিন্তু না, সিকিউ সবসময় এরকমই হয়, ঘুরে ফিরে অল্প কিছু টপিক থেকেই তোমার সিকিউ বারবার আসে। সো যারা যারা লাইভে ক্লাসটা করতেছো তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের লাইভে অনেক বেশি কমেন্ট আমি পড়বো না, কারণ এইটারই তোমরা জানো এটা আমরা আমাদের পেইড বেসে লাইভ নিচ্ছি, বাট এটা একদম ফ্রিতে সবাইকে দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে লাইভ নিচ্ছি, বাট এটা রেকর্ড ভার্সন, ফ্রিতে সবাইকে দিয়ে দেওয়া হবে। সো যেহেতু সবাইকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে, আমরা লাইভে অনেক বেশি এঙ্গেজমেন্ট যেমন করি, বা হচ্ছে তোমাদের সব ওয়ান টু ওয়ান অনেক কিছু কথাবার্তা বলি, এগুলা নিলে পরবর্তীতে রেকর্ড ভার্সন অনেক বোরিং হয়ে যাবে। এই জন্য আমি ট্রাই করব একটা নির্দিষ্ট পেজে ক্লাসটা আগায় যেতে, ক্লাসটা অনেক বেশি লেন্দি না করতে। যেই 9 সেট মতো সিকিউ তোমাদের সলভ করাবো, এর মধ্য থেকেই তুমি সিকিউ এর জন্য ইচ অ্যান্ড এভরিথিং কভার করে ফেলতে পারবা, এর মধ্য থেকেই সব চলে আসবে। এবং হচ্ছে যে এর বাইরে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাসগুলো করবা। মানে সিকিউ ক্লাস কখনো তোমার বেসিক ডেভেলপমেন্টের ক্লাস না, সিকিউ ক্লাস হচ্ছে সিকিউ সলভের অ্যাপ্রোচ কিভাবে করতে হয়, কিভাবে থিঙ্কিং করতে হয় সেটার ক্লাস। সো যারা এই ওয়ান শট সিকিউগুলো করবা, মাথায় রাখবা, যারা এই ওয়ান শট সিকিউগুলো করবা, এই ওয়ান শট সিকিউগুলো যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয়, সাথে সাথে বেসিক ক্লাসে চলে যাও যদি একটু অসুবিধা হয়। কারণ আমরা এখানে অনেক বেশি ডিটেলস বেসিক না দিয়ে আমরা এখানে কি করব, বেসিকের অ্যাপ্লিকেশন করব। তো যারা আমাদের এফআরবিতে ক্লাস করতেছো, তোমরা অলরেডি আমার কাছে সব বেসিক শিখছো, তাই না? সব বেসিক শিখছো, এখন সব বেসিকের অ্যাপ্লিকেশন আমরা ওয়ান শট সিকিউতে অ্যাপ্লাই করব। তাহলে বেসিক যারা অলরেডি শিখে ফেলছো, সেই বেসিকগুলো অ্যাপ্লিকেশন করবা সিকিউতে। তো যদি তোমাদের সিকিউ সলভ ক্লাস বুঝতে কোনো কারণে অসুবিধা হয়, মনে হয় যে হচ্ছে না বা ক্যাচ করতেছে না, আমার কাছে একটু অসুবিধা হচ্ছে, সাথে সাথে আমার বেসিক ক্লাসে চলে যাবা। ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো ফ্রি আছে সেগুলো করতে পারো। যারা এফআরবিতে আসো এফআরবি ক্লাসগুলো করতে পারো। যারা হচ্ছে যে এফআরবি বা ইউটিউব থেকে করবা না, তারা আমার সামনের যে মাস্টার ক্লাসের প্লেলিস্ট আছে, মাস্টার ক্লাসের প্লেলিস্ট থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট ট্রাই করবা এ টু জেড পড়তে, এবং আমরা ট্রাই করব যে ফুল সিলেবাসের সব কিছু কভার করতে। ওকে, চলো আমরা ফুল হোক বা শর্ট হোক সিকিউ ডেডিকেটেড স্পটগুলো আগে একটু দেখে ফেলি। আমরা এখানে যখন সিকিউ সলভ করব, প্রথমেই দেখতে পাচ্ছি যে গতবার ঢাকা বোর্ডে আসা একটা সিকিউ আমরা দিয়ে রাখছি। তো ঢাকা বোর্ডে আসা সিকিউটার দিকে যদি তাকাও, সিকিউটা বলছে, গ নম্বর কোশ্চেন বলছে, দেখো, এ পাত্রে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। ভাই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ চলে আসছে। দেখো, এ পাত্রে সংঘটিত বিক্রিয়ার জন্য করতে বলছে। এ পাত্রে কি কি আছে? দেখো, H2O2 আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, KMnO4 আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এখানে মাধ্যম দেয়া আছে সালফিউরিক অ্যাসিড, এটা দেয়া আছে। তো আমাদের মোটামুটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বললে 99.99% ক্ষেত্রে আমার সালফিউরিক অ্যাসিড মাধ্যমে, মানে অ্যাসিডিক মাধ্যমেই প্রশ্নটা আসে। 99.99% ক্ষেত্রে অ্যাসিডিক মাধ্যমেই আমার প্রশ্নটা আসে। এই যে অ্যাসিডিক মাধ্যমে প্রশ্ন আসছে, এই প্রশ্নের সাথে আবার স্পেসিফিকভাবে বলে দেওয়া যায় কোন দুইটা প্রশ্ন আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন দুইটা কি আসে, দেখো, KMnO4, এই যে KMnO4
এর সাথে আমার আয়রন সালফেট এর সাথে সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়াটা আসে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণে। অথবা K2Cr2O7 এর সাথে তোমার আয়রন সালফেট এর সাথে সালফিউরিক অ্যাসিড, এইটা আসে। এই দুইটা সবচেয়ে বেশি আসতে দেখা যায় জারণ বিজারণ সমতাকরণে। KMnO4 এর সাথে আয়রন সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা আসতে দেখা যায়। K2Cr2O7 এর সাথে আয়রন সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা আসতে দেখা যায়। সো এই দুইটা সবচেয়ে বেশি আমার আসতে দেখা যায়, ঠিক আছে। এছাড়া এই টাইপের ইয়াও দিতে পারে। তো তুমি যে কোনো একটা যদি ভালো করে শিখো তাহলে যেটাই আসুক তুমি পারবা। একটা যদি ভালো করে শিখো তাহলে তুমি যেটা আসুক পারবা। তো আমি তোমাদের বেসিক ক্লাসে দেখিয়েছিলাম আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে গেলে প্রথমে এখানে আমাদের জারক বের করতে হয় এবং বিজারক বের করতে হয়। আগে জারক খুঁজতে হয়, তারপরে বিজারক খুঁজতে হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে KMnO4 আছে। KMnO4 সবসময় জারক, KMnO4 সবসময় জারক। তাহলে KMnO4 যদি জারক হিসেবে কাজ করে তাহলে H2O2 কি হিসেবে কাজ করবে? বিজারক হিসেবে কাজ করবে। আমরা জানি H2O2 জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, কিন্তু যেহেতু আমরা এইটাকে জারক বলতেছি তাহলে এটা কি হবে? বিজারক হবে। এখন এই কথাগুলাই যখন আমি সিকিউ সলভে লিখবো ডেফিনেটলি আমার সুন্দর করে গুছিয়ে লেখা লাগবে। তো গুছিয়ে লিখতে গেলে যেহেতু গ নম্বর প্রশ্নের উত্তর করতেছি, তুমি কি করবা? গ নম্বর উত্তর লিখবা। এখানে লিখবা দেওয়া আছে এভাবে লিখবা। এটা কি লিখবা? যে KMnO4 জারক, ঠিক আছে, KMnO4 জারক। এবং দেখো আয়রন সালফেট এটা কি? আয়রন সালফেট হচ্ছে বিজারক। তাহলে দেখো এখানে দেয়া আছে KMnO4 হচ্ছে আমার জারক এবং আয়রন সালফেট হচ্ছে আমার বিজারক। এই আয়রন সালফেট নিচ্ছি কেন? H2O2, আয়রন সালফেট না, H2O2। এখানে আয়রন সালফেট লিখছি তো এই জন্য এই বিক্রিয়াতে চলে যাচ্ছে। এই দুইটা হচ্ছে আমার আসে, এটা তুমি দেখে রাখবা। হ্যাঁ, এটাও তুমি দেখে রাখবা। তো দেখো এখানে আমি কি বলছি? KMnO4 আমার জারক আর H2O2 কি? H2O2 হচ্ছে আমার বিজারক। আচ্ছা, এবং H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে আমার অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া হয়। অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া হয়। তাহলে দেখো এখানে আমার কি দেয়া আছে? KMnO4 জারক, H2O2 বিজারক এবং হচ্ছে আমার অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া হয়। তাহলে এগুলো আমার বেসিক লাইন, যেগুলো আমার আগে লিখে নিতে হবে যাতে আমি ফুল মার্ক পাই। না লিখলে আবার আমি ফুল মার্ক পাবো না। তাহলে আমি এগুলা প্রথমে লিখে নিব। আচ্ছা, প্রথমে এগুলা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার যেটা আমার জারক সেটা আমার কি? জারণ অর্ধবিক্রিয়া করবে। যেটা আমার বিজারক সেটা বিজারণ অর্ধবিক্রিয়া করবে। তাহলে জারক পদার্থ আমার জারণ অর্ধবিক্রিয়া করবে। তাহলে আমার প্রথমে কি লিখতে হবে? জারক পদার্থ আমার কি করবে? বিজারণ অর্ধবিক্রিয়া। তার হচ্ছে বিজারক পদার্থ জারণ অর্ধবিক্রিয়া করবে। তাহলে আমি প্রথমেই কি লিখব? বিজারণ অর্ধবিক্রিয়া, এটা লিখব। কি লিখব? বিজারণ অর্ধবিক্রিয়া। কাকে দিয়ে করব? আমরা ধরো জারক পদার্থ দিয়ে করতেছি। তো জারক পদার্থের ক্ষেত্রে আমরা এখানে বিজারণ অর্ধবিক্রিয়া করব। ওকে, আসো বিজারণ অর্ধবিক্রিয়া করি। এই দেখো এইটা দিয়ে আমি এখন বিজারণ অর্ধবিক্রিয়া করব। তো বিজারণ অর্ধবিক্রিয়া যখন করতেছি, দেখো এটাকে আরেকটু এই সাইডে সরাই দিই, নাহলে শেষ করতে পারবো না লিখে। বিজারণ অর্ধবিক্রিয়ায় দেখো আমাদের এখানে KMnO4 আছে। KMnO4, এই KMnO4 যখন বিক্রিয়া করে, বিক্রিয়া শেষ করে সে ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। আমি আবার বলি, KMnO4 ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। KMnO4 ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। তো ভালো করে খেয়াল করো, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল? খেয়াল করলে দেখবা অক্সিজেনের 4 দুগুণা 8, 8 থেকে একবার দিলে ম্যাঙ্গানিজের জারণ মান +7 আসে। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7 ছিল। +7 থেকে +2 হয়েছে না? +7 থেকে +2 হলে এটাই জারণ অর্ধবিক্রিয়ায় 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে দেখো আমরা এখানে কি করলাম? আমরা জারণ অর্ধবিক্রিয়ায় প্রথমে জারণ মান দেখলাম। KMnO4 এর জারণ মান সবসময় +7 হয়। আমি তোমাদের বেসিক ক্লাসে দেখাইছি এর +7 হয়। +7 থেকে +2, +7 থেকে +2 তে রূপান্তর হতে গেলে তাকে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে ভাই খেয়াল করো, এই জায়গাতে আমি কয়টা ইলেকট্রন গ্রহণ করছি? আমি এখানে টোটাল 5টা ইলেকট্রন গ্রহণ করছি, তাই না? টোটাল আমি 5টা ইলেকট্রন গ্রহণ করছি। তো দেখো এখানে আমি টোটাল 5টা ইলেকট্রন গ্রহণ করলাম। আচ্ছা, এবার এখানে একটু বোঝার চেষ্টা করবা। 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আমার KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ রূপান্তর হলো। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ব্যালেন্স হইছে?
এটা ব্যালেন্স হয় নাই। এইদিকে আমার অক্সিজেন আছে, এইদিকে আমার কি আছে, Mn2+ আছে, মানে অক্সিজেন কই গেল, হারাই গেছে। হারাই গেলে তো হবে না, আমার অক্সিজেনকে নিয়ে আনা লাগবে। তো এখানে যতগুলো অক্সিজেন থাকবে এই সাইডে, ডান সাইডে আমার ততগুলা পানি লিখতে হবে। যতগুলা অক্সিজেন থাকবে আমার ডান সাইডে ততগুলা পানি লিখতে হবে। আচ্ছা, যতগুলা অক্সিজেন আছে ডান সাইডে যদি ততগুলা পানি লিখি, তাহলে এই জায়গায় যতগুলো অক্সিজেন এখানে ততগুলো পানি, তাহলে অক্সিজেন ব্যালেন্স হয়েছে। বাট এখানে আবার হাইড্রোজেন বেশি চলে আসছে না। হাইড্রোজেন বেশি চলে আসলে ভাইয়া হবে না, এই হাইড্রোজেনকে ব্যালেন্স করা লাগবে। দেখো তো কয়টা হাইড্রোজেন আসছে, 4 দুগুণা 8টা হাইড্রোজেন আসছে। এই 8টা হাইড্রোজেনকে আমাদের আবার বাম সাইডে ব্যালেন্স করা লাগবে, আমি তোমাদের আগে একবার শিখিয়েছিলাম। তাহলে এখানে এই সাইডে তুমি কি করবা, এখন এই সাইডে তুমি 8টা হাইড্রোজেন যোগ করবা। তাহলে দেখো KMnO4 তার সাথে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন যোগ হবে প্লাস 5টা হাইড্রোজেন প্লাস আয়ন যোগ হবে, এই সাইডে যোগ হবে ম্যাঙ্গানিজ 2+ এবং যোগ হবে কি, পানি। এই হচ্ছে আমার টোটাল ব্যালেন্স। বুঝতে পারছো, এই হচ্ছে টোটাল ব্যালেন্স। এটা আমি কই থেকে পাইলাম, আমি ওখানে KMnO4 জারক থেকে পাইলাম। আচ্ছা, জারক গেল, জারক আমার বিজারণ অর্ধ বিক্রিয়া দিল। এবার খেয়াল করো, তাহলে আমার বিজারক পদার্থ যেটা আছে সেটা কি দিবে, জারণ অর্ধ বিক্রিয়া দিবে। জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে আমি এখন কি করব, জারণ অর্ধ বিক্রিয়া দেখব। ভাই খেয়াল করো, জারণ অর্ধ বিক্রিয়ায় আমার এখানে কে তৈরি করবে, H2O2 তৈরি করবে। H2O2 তৈরি করবে, খেয়াল করো এখানে কে তৈরি করবে, H2O2। তো H2O2 যেটা আছে এটা যদি আমার, H2O2 যেটা আছে এটা যদি আমার তোমার হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া দেয়, তাহলে এটা জারণ ঘটাবে। জারণ ঘটালে তোমার এখানে অক্সিজেন আসলে মেইনলি আমার জারণ ঘটাবে, অক্সিজেনের জারণ মান দেখতে হবে। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এইটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, তুমি বের করবা, বের করলে -1 পাবা। তো -1 জারণ মান বিশিষ্ট যে যৌগ, এখানে জারণ ঘটালে জারণ সংখ্যা বাড়ে। -1 থেকে বেড়ে কত হতে পারে, -1 থেকে বেড়ে নর্মাল অক্সিজেনে 0 হতে পারে, তাহলে আমার জারণ হচ্ছে। -1 থেকে বেড়ে 0 হলে আমার জারণ হয়, তাহলে -1 থেকে বেড়ে আমার তোমার অক্সিজেন হতে পারে, অক্সিজেন হলে আমার কি হয়, 0তে রূপান্তর হয়। এখানে ছিল -1, এখানে ছিল 0, এটা মনে মনে করবা, উপরে দাগায়ও না আবার, তো মনে মনে করবা। তার মানে কি, -1 থেকে বেড়ে 0 হলো, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হলো, 1 হলো। তাহলে এই যে জারণ সংখ্যার 1 পরিবর্তন করলো, এর জন্য তাকে একটা ইলেকট্রন ছাড়া লাগছে। কয়টা ইলেকট্রন ছাড়া লাগছে, একটা। বাট ভাই এখানে অক্সিজেন 2টা ছিল, এখানে অক্সিজেন 2টা, তাহলে আমি এখানে ব্যালেন্স করার জন্য, খেয়াল করো, ব্যালেন্স করার জন্য কয়টা ইলেকট্রন ছাড়বো, একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছাড়ে, 2টা অক্সিজেন 2টা ইলেকট্রন ছাড়বে। একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছাড়ে, 2টা অক্সিজেন 2টা ইলেকট্রন ছাড়বে, 2টা ইলেকট্রন ছেড়ে এই পর্যায়ে যাবে। বুঝতে পারছো, এখানে আমার একটা অক্সিজেনের জারণ মান -1, এখান থেকে আমার 0 হচ্ছে। তার মানে কি, একটা অক্সিজেন আমার একটা ইলেকট্রন ছেড়ে 0তে যাচ্ছে, তাহলে 2টা অক্সিজেন 2টা ইলেকট্রন ছেড়ে 0তে যাবে। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ওকে, তো এই যদি আমার বেসিক কাহিনী হয়, এখন আমি তাহলে এখান থেকে পরবর্তীতে মোট বিক্রিয়া লিখতে পারবো বা জারণ বিজারণ বিক্রিয়া লিখতে পারবো। লাস্ট লাইন আমি লিখতে পারবো জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া যখন লিখবো, তখন আমার একটু ব্যালেন্স করা লাগবে। কি ব্যালেন্স করা লাগবে, ভালো করে খেয়াল করো। এখানে আমার 5 মোল, এখানে আমার দেখো 2 মোল, খেয়াল করো, এখানে 5 মোল, এখানে 2 মোল, তাহলে ব্যালেন্স হয়েছে। ইলেকট্রন ব্যালেন্স হয় নাই। ব্যালেন্স করতে গেলে যতগুলা ইলেকট্রন ছাড়া হয় ঠিক ততগুলা ইলেকট্রনই গ্রহণ করতে হয়, যতগুলো ইলেকট্রন ছাড়া হয় ততগুলো ইলেকট্রনই গ্রহণ করতে হয়। তো ওইটা ব্যালেন্স করার জন্য আমাদের কি করা লাগবে, এই টোটালটার সাথে 2 দিয়ে আর এই টোটালটার সাথে 5 দিয়ে গুণ করতে হবে। এখন তার জন্য আমার কি করা লাগবে, এইবারে আমি একবারে জারণ বিজারণ বিক্রিয়া না করে ব্যালেন্সিং করব, আরেক লাইনে কি করব, ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিং কিভাবে করব, এখানে আমি এই প্রথম লাইনকে ইকুয়েশন 1 দিব আর দ্বিতীয় লাইনকে আমি ইকুয়েশন 2 দিব, জায়গা অনেক কম হয়ে গেছে। ইকুয়েশন 1 যেটা আছে, 1 সাথে আমি এই 2 গুণ করলাম, 1 সাথে এই 2 গুণ করলাম। আর খেয়াল করে দেখো, 2 এর সাথে আমি কি করব, ইকুয়েশন 2 যেটা আছে, ইকুয়েশন 2 এর সাথে আমি 5 গুণ করব। 1 সাথে 2 গুণ করলাম প্লাস 2 এর সাথে 5 গুণ করব, করে আমি যোগ করব। ইকুয়েশন 2টাকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে 1 সাথে 2 দিয়ে গুণ করলাম আর 2 এর সাথে 5 দিয়ে গুণ করে ইকুয়েশন 2টাকে আমি যোগ করে দিয়ে একবারে করলাম জারণ বিজারণ বিক্রিয়ায়। তাহলে একবারে করলে দেখো, 1 সাথে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 মোল KMnO4 পাই গেলাম। এবার দেখো 2 দিয়ে গুণ করলে 5 দুগানা 10টা ইলেকট্রন, আর 2 দিয়ে গুণ করলে দেখো 8 দুগানা 16টা হাইড্রোজেন প্লাস আয়ন। ওকে, 8 দুগানা 16টা হাইড্রোজেন প্লাস আয়ন। এটার সাথে আমার কয় দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ হবে। তাহলে 5 মোল H2O2 প্লাস এই মাইনাস, খেয়াল করে দেখো, মাইনাস 5 দুগানা 10টা ইলেকট্রন।
এটা গেল প্রথম লাইন। প্রথম লাইন যাওয়ার পর দ্বিতীয় লাইনে কি হবে? দ্বিতীয় লাইনেও সেম জিনিস, আগের লাইনে আমার 2 দিয়ে গুণ, পরের লাইনে আমার 5 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করলে 2 মোল Mn2 প্লাস, এবার খেয়াল করো 4 দুগুণা 8 মোল পানি প্লাস হচ্ছে এই জায়গায় যদি আমার 5 দিয়ে গুণ হয় 5 মোল অক্সিজেন। তাহলে দেখো এখান থেকে লাস্ট লাইনে তুমি কাটাকাটি করে এখানকার 10টা ইলেকট্রন এখানকার 10টা ইলেকট্রন বাদ দিয়ে দিতে পারবা, দিয়ে বাকি যেটা থাকে সেটাকে তুমি নর্মাল ওয়েতে লিখতে পারবা। যেমন দেখো এখানে আমাদের 2 মোল KMnO4 থাকে, 2 মোল KMnO4 থাকে। এখানে দেখো এই জায়গায় যেটা আছে হাইড্রোজেন প্লাস আয়ন, এটা আসলে সালফিউরিক অ্যাসিড তোমার দেয়। তাহলে এখানে তুমি 16টি হাইড্রোজেন প্লাস আয়ন আছে, মানে 8 মোল সালফিউরিক অ্যাসিড লিখতে পারবা, দর্শক আয়ন সহ 8 মোল সালফিউরিক অ্যাসিড লিখতে পারবা। পরে দেখো এখানে 5 মোল H2O2 লিখে দিলাম, 5 মোল H2O2। এটা পরবর্তীতে ডান সাইডে যে এখানে দেখো 2 মোল ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়ন, তার মানে এখানে 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট আসবে। যেখানে যেখানে কেউ থাকবে না, শুধু আয়ন থাকবে, তাকে দর্শক আয়নে কনভার্ট করে দিবা। 8 মোল পানি এবং 8 মোল পানির পর 5 মোল অক্সিজেন। এই হচ্ছে আমাদের টোটাল জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে আমাদের টোটাল জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে পারবো না? এইভাবে তুমি কি করবা? জারণ বিজারণ বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে টোটাল জিনিসটা ক্যালকুলেশন করবা। এবার বলো পারবা কিনা বলো। যারা পরবর্তীতে ক্লাসটা করতেছো কমেন্টে জানাবা পারবো। যারা পরবর্তীতে ক্লাসটা করতেছো কমেন্টে জানাবা ইয়েস ভাইয়া পারবো। ওকে, আর যারা লাইভে করতেছো তারাও বলো পারবো। আচ্ছা, তাহলে আমি সামনে আগায় যাব। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি। আমার বলছে এ পাত্রে সংগঠিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তো আগে আমার পাত্র দেখতে হবে। পাত্র দেখার পরে এখানে আমি পাত্রের মধ্যে মাধ্যম দেখব, অ্যাসিডিক মাধ্যম, জারক এবং বিজারক খুঁজবো। জারক আমি পাইছি হচ্ছে KMnO4, বিজারক পাইছি হচ্ছে H2O2, মাধ্যম হিসেবে অ্যাসিডিক মাধ্যম পাইছি। তো জারক যেটা আছে সেটা বিজারণ অর্ধ বিক্রিয়া দেয়, আর বিজারক যেটা আছে সেটা জারণ অর্ধ বিক্রিয়া দেয়। তো বিজারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, তারপরে জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম। বিজারণ অর্ধ বিক্রিয়ায় যখন আমি জারক পদার্থ নিব, জারক পদার্থে অক্সিজেন থাকে, এই অক্সিজেনের সমান পরিমাণ পানি ডান সাইডে লিখতে হয়। এটা অনেকে ভুলে যায়, এটা নিয়ম। অক্সিজেনের সমান পরিমাণ পানি ডান সাইডে লিখতে হয়। ডান সাইডে পানি লিখলে বাম সাইডে হাইড্রোজেনের অভাব হয়ে যায়। যতগুলো হাইড্রোজেন এখানে তৈরি হবে তার ডাবল পরিমাণ এখানে আমি হাইড্রোজেন নিব। এখানে দেখো এখানে যতগুলো পানি তৈরি হবে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন আমি তখন বাম সাইডে নিয়ে দুই সাইড ব্যালেন্স করব। দুই সাইড কি করব? ব্যালেন্স করব। তো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এই কাহিনী শেষ করে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়া শেষ করলাম। তাহলে বলো এই সিকিউটা যদি আসে পারবো কিনা বলো তো? এই সিকিউটা আসলে পারবো না? একদম ইজিলি পারবো। আচ্ছা, যদি সিকিউতে এমন না বলে আমার এটা বলতো, এই যে এটা KMnO4 এর সাথে সালফিউরিক অ্যাসিড, KMnO4 এর সাথে সালফিউরিক অ্যাসিড বা K2Cr2O7 এর সাথে সালফিউরিক অ্যাসিড এবং আয়রন সালফেট বলতো, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে করে দেখাই দিই। ধরো তোমাকে ইনিয়ে বিনিয়ে সামহাও বললো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, বাট কার সাথে কার? K2Cr2O7, সাথে আমার সালফিউরিক অ্যাসিড এবং সাথে হচ্ছে আমার আয়রন সালফেট, এই দুইটার আমার সমতাকরণ, এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বলবো। অলরেডি আমরা FRB ক্লাসে দেখছি এটা কিভাবে করতে হয়, দেখছি না? আরেকবার করি চলো। দেখো এখানে আমাদের প্রথমেই জারক বিজারক খুঁজতে হবে। তো তুমি এটা দেখেই প্রথমেই তুমি জারক বিজারকের মধ্যে তুমি চিনে ফেলবা যেখানে হচ্ছে আমার জারক হচ্ছে আমার K2Cr2O7, কারণ এটা সব সময় জারক হিসেবে কাজ করে। বিজারককে এটা দেখেই তুমি চিনে ফেলবা এখানে আমাদের বিজারক পদার্থ হিসেবে আয়রন সালফেট কাজ করে, এটা দেখেই চিনে ফেলবা। আচ্ছা, তাহলে জারক পাইলাম, বিজারক পাইলাম। এবার আমি দর্শক আয়ন কি পাবো? এই তোমার হচ্ছে মাধ্যম কি পাবো? মাধ্যম আমি পাবো হচ্ছে অ্যাসিডিক, মানে আমি সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়াটা করব। তাহলে আমি অ্যাসিডিক মাধ্যম নিলাম। এবার খেয়াল করো পরের লাইনে আমি বিজারক হচ্ছে আমার জারণ বিক্রিয়া করবে আর জারক হচ্ছে বিজারণ বিক্রিয়া করবে। তাহলে আমি প্রথমে জারণ অর্ধ বিক্রিয়াটা করি। কি নিব? জারণ অর্ধ বিক্রিয়া। তা আমি নিলাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এই যে জারণ অর্ধ বিক্রিয়া নিলাম, এই জারণ অর্ধ বিক্রিয়াটা এখন আমি ঠিকমতো করব। ওকে, জারণ অর্ধ বিক্রিয়াটা আমি এখন ঠিকমতো করব। তো আমার সাথে করো জারণ অর্ধ বিক্রিয়া ঠিকমতো।
জারণ অর্ধবিক্রিয়াটা ঠিক মতো করো। তাহলে জারণ অর্ধবিক্রিয়াতে আয়রন সালফেট করবে, আয়রন সালফেটে সালফেট হচ্ছে আমার দর্শক আয়ন, এই সালফেটকে তুমি যদি তুলে দাও তাহলে আয়রন 2+ এ রূপান্তর হয়। এখন আয়রন 2+ জারণ করবে, জারণ মানে কি, জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। জারণ সংখ্যা বাড়াইতে গেলে এখানকার একটা ইলেকট্রন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে আয়রন আয়রন 3+ এ রূপান্তর হয়। এই হলো আমার জারণ অর্ধবিক্রিয়া। এবার খেয়াল করো, এই জারণ অর্ধবিক্রিয়ার পর এখানে আমার বিজারণ অর্ধবিক্রিয়াও হবে। তাহলে তুমি লিখো এবার বিজারণ অর্ধবিক্রিয়া। কি লিখবা, এখানে তুমি লিখবা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়ায় বিজারক হিসেবে কে কাজ করবে, K2Cr2O7। তো লিখো তুমি K2Cr2O7। এবার K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান কত? K2Cr2O7 এ দেখবা ক্রোমিয়ামের জারণ মান তুমি যদি বের করো 7 দুগুণা 14, 14 থেকে 2 বাদ দিলে কত আসবে, 7 দুগুণা 14, 14 থেকে 2 বাদ দিলে দেখবা হচ্ছে 12 আসবে। 12 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6 আসবে। তার মানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এখন তুমি জানো এই ক্রোমিয়াম জারক হিসেবে যখন কাজ করে তখন অ্যাসিডিক মিডিয়ামে ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হয়। তার মানে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার জানতে হবে যে যখন ক্রোমিয়াম অ্যাসিডিক মিডিয়ামে জারক হিসেবে কাজ করে তখন ক্রোমিয়াম আসলে ক্রোমিয়াম 6+ থেকে ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হয়। তো ক্রোমিয়াম 6+ থেকে ক্রোমিয়াম 3+ এ রূপান্তর হওয়া মানে এখানে সে 3টা ইলেকট্রন ছাড়ে। কয়টা ইলেকট্রন ছাড়ে, 3টা ইলেকট্রন ছাড়ে। তাহলে দেখো এখানে সে 3টা ইলেকট্রন ছাড়ে না, 3টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে দেখো সে 3টা ইলেকট্রন গ্রহণ করলো, বাট প্রবলেম হইতেছে এখানে ক্রোমিয়াম 2টা, এখানে ক্রোমিয়াম 1টা। তার মানে এখানে ক্রোমিয়াম একটা ক্রোমিয়াম যদি আমার হচ্ছে যে একটা ক্রোমিয়াম যদি আমার তোমার হচ্ছে 3টা ইলেকট্রন ছাড়ে তাহলে 2টা ক্রোমিয়াম আমার এখানে ছাড়ে না, গ্রহণ করে। একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্রোমিয়াম আমার 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্রোমিয়াম, হ্যাঁ বলো কি কখন থেকে 4 জনের হইছে, খালি ওই তো 4 জনের হইছে, ওই 4 জনের যেই 4 জনের হইছে ওই 4 জনের মেইল কালেক্ট করে ওই যে গ্রুপে দিয়ে দে। 4 জন হইছে, যেই 4 জনের হইছে ওই 4 জনের মেইলটা দিয়ে গ্রুপে দিয়ে দে, ওরা অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম K2Cr2O7 এইটায় আমরা 6টা ইলেকট্রন গ্রহণ করছি। একটা ক্রোমিয়ামে 3টা ইলেকট্রন গ্রহণ করে ওখানে, তাহলে 2টা ক্রোমিয়ামে 6টা গ্রহণ করে, 2টা ক্রোমিয়াম 6টা গ্রহণ করে, এখানে 2 ক্রোমিয়াম 3+ আয়নে রূপান্তর হয়। এবার ভালো করে খেয়াল করলে দেখবা এখানে অক্সিজেন সংখ্যা কয়টা আছে, এখানে অক্সিজেন সংখ্যা 7টা। আমরা জানি অক্সিজেন ব্যালেন্স করতে হয় জারকের ক্ষেত্রে, বিজারণ অর্ধবিক্রিয়ায় সবসময় অক্সিজেন ব্যালেন্স করতে হয়। তাহলে এখানে অক্সিজেন 7টা, এই 7টা অক্সিজেন এই সাইডে যে যদি আমি ব্যালেন্স করি তাহলে এখানে আমার 7 মোল পানি নিতে হবে। কয় মোল পানি, 7 মোল পানি। ভাই 7 মোল পানি নিলে এখানে দেখো হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে যেটা এখানে ছিল না। তাহলে হাইড্রোজেন আমার এবার কি করা লাগবে, ব্যালেন্স করা লাগবে। এখন আমি ব্যালেন্স করতে গেলে দেখো এই 7-এর ডাবল 14 পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন আমি বাম সাইডে লিখবো। তাহলে আমি আবার বলি, এখানের ক্রোমিয়াম থেকে আমি ক্রোমিয়াম লিখলাম, এখানের ক্রোমিয়াম কেন্দ্রীয় পরমাণু থেকে আমি ক্রোমিয়াম লিখলাম। এরপরে এই ক্রোমিয়ামের জারণ মান থেকে বিবেচনা করলাম যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, আমি পাইলাম 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। কয়টা পাইলাম, 3টা গ্রহণ করতেছে। এবার আমি দেখলাম যে একটা ক্রোমিয়াম থেকে যদি 3টা গ্রহণ করে তাহলে 2টা ক্রোমিয়াম থেকে 6টা গ্রহণ করতেছে। আচ্ছা পাইলাম ক্রোমিয়া এই তোমার জারক পদার্থের মধ্যে অক্সিজেন থাকে, এই অক্সিজেনের সমান পরিমাণ পানি দিতে হয়, পানি দিলাম। এবার পানির ওখানে হাইড্রোজেন চলে আসছে, সেটাকে ব্যালেন্স করার জন্য এই সাইডে আমি কি করলাম, তত তার ডাবল পরিমাণে হাইড্রোজেন নিলাম। তো হাইড্রোজেন ডাবল পরিমাণে নিছি, নিয়ে এইটা হচ্ছে আমার জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করছে, আর একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করছি। এই পর্যন্ত যারা বুঝছো তারা আমাকে কমেন্টে লিখবা, সবাই যারা যারা যেখানে ক্লাস দেখতেছো, রেকর্ড দেখো আর যেটাই দেখো, কমেন্টে লিখবা হচ্ছে বুঝছি, কমেন্টে লিখবা হচ্ছে বুঝছি। ওকে, ওকে, তাহলে কমেন্টে আমরা বুঝছি লিখবা। আচ্ছা বুঝতে পারলাম। এবার খেয়াল করো, আমরা এখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জাস্ট একটা ইলেকট্রন ছাড়ছিলাম, এখানে আমরা 6টা ইলেকট্রন গ্রহণ করছি। তার মানে আমাদের ইলেকট্রন ব্যালেন্স হয় নাই। তো ইলেকট্রন ব্যালেন্স যদি না হয় তাহলে আমরা এখানে এইটাকে 1 নাম্বার বিক্রিয়া লিখব,
আর এখানে এটাকে 2 নাম্বার বিক্রিয়া লিখব। তাহলে একটা আমি 1 নাম্বার বিক্রিয়া লিখলাম, আরেকটা আমি 2 নাম্বার বিক্রিয়া লিখলাম। এখন দেখো এই 1 নাম্বার বিক্রিয়ার সাথে আমি যদি 6 দিয়ে গুণ করি, দিয়ে 2 নাম্বার বিক্রিয়ার সাথে আমি যদি 1 দিয়ে গুণ করি, করে দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায়, ইকুয়েশনটা কি দাঁড়াবে, 1 নাম্বার বিক্রিয়াকে আমি 6 দিয়ে গুণ করব, করে আমি 2 নাম্বার বিক্রিয়ার সাথে 1 দিয়ে গুণ করে দুইটা যোগ করব, করলে দেখবা ইলেকট্রন সমান হয়ে যাবে এবং ব্যালেন্স হয়ে যাবে। বা তুমি চাইলে এটাকে এক লাইনেও লিখতে পারো। এক লাইনে লিখলে কিভাবে লিখবা, তোমার বিক্রিয়ায় দেয়া লাগবে না, বিক্রিয়ায় দেয়া লাগবে না, তুমি জাস্ট ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করার জন্য তুমি যেটা করবা, এখানে 6 দিয়ে গুণ করবা, এখানে 6 দিয়ে গুণ করবা, তাহলে এখানে 6 তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো, ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করার জন্য। তাহলে আমার যেটা হবে যে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানকার 6টা ইলেকট্রনের সাথে এখানকার 6টা ইলেকট্রন কেটে যাচ্ছে। কেটে গেলে এখন তুমি এখানে জারণ বিজারণ বিক্রিয়া লিখতে পারবা, জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া যখন লিখবা তখন 6 মোল আয়রন 2 প্লাস আয়ন, এটার সাথে দেখো K2Cr2O7, এটার সাথে দেখো 14 মোল হাইড্রোজেন প্লাস আয়ন, এটা বিক্রিয়া করে এই সাইডে এসে 6 মোল আয়রন 3 প্লাস, 2 মোল ক্রোমিয়াম 3 প্লাস এবং 7 মোল পানি তৈরি করছে। এই হচ্ছে আমার তোমার হচ্ছে একদম সমতাকৃত স্কেলিটন বিক্রিয়া। সমতাকৃত স্কেলিটন বিক্রিয়া এটা যদি আমি পেয়ে যাই, এবার আমি এখান থেকে কি করতে পারবো, এটাকে আমি এখন সমতাকরণ করার পর এবার আমি দর্শক আয়ন দিয়ে দিতে পারবো। তো দেখো এখানে আমি আয়রনের সাথে সালফেট ছিল, দর্শক আয়ন দিয়ে দিলে 6 মোল আয়রন সালফেট পাওয়া যায়। K2Cr2O7 এটা যেমন ছিল তেমনই থাকে। সালফিউরিক অ্যাসিডের দর্শক আয়ন দিয়ে দিলে এখানে আমার 7 মলিকিউল সালফিউরিক অ্যাসিড চলে আসে। এবার খেয়াল করো এই আয়রনের সাথে যদি আমি এখন দর্শক আয়ন সালফেট দিই, তাহলে এখানে আমার 2 আর এখানে আমার কত আসবে, এখানে আসবে হচ্ছে আমার 3। এবার ভালো করে খেয়াল করে দেখবা যেখানে আয়রনের ক্ষেত্রে আমার কয়টা আয়রন ছিল, 2টা আয়রন ছিল, বাট এখানে আয়রন কয়টা, 6টা। তাহলে আমার সামনে একটা কি দিতে হবে, 3 দিতে হবে, 3 দুগুণা 6 মিলে যাচ্ছে। আচ্ছা এবার খেয়াল করো ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবো, ক্রোমিয়ামে যদি সালফেট দিই Cr2SO4 আসবে। তো ক্রোমিয়াম 2টা ছিল, 2টা মিলছে কিনা দেখো, মিলছে। প্লাস আমি এখানে যেটা করব 7 মলিকিউল পানি দিব। এই হচ্ছে আমার ওভারঅল সমতাকৃত বিক্রিয়া। বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে? তো আমরা যদি কখনো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বলে, জাস্ট আমার প্রথমে জারক চিহ্নিত করতে হবে, বিজারক চিহ্নিত করতে হবে, জারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, জারণ বিজারণ বিক্রিয়া লিখতে হবে, অ্যান্ড দেন লাস্ট লাইনে যে আমার দর্শক আয়ন দিয়ে দিতে হবে। এই কয়টা স্টেপ করতে পারলেই তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। আচ্ছা তাহলে এই স্টেপটা গেল, এই স্টেপ ক্লিয়ার। এই স্টেপের পরে আমাদের পরবর্তী ইস্যুতে আসি আমরা। পরবর্তী ইস্যু হচ্ছে এখান থেকে আমাদের ঘ নম্বর প্রশ্ন কি আসে। দেখো ঘ নম্বর প্রশ্ন, দেখো ঘ নম্বর প্রশ্ন বলছে বি পাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমনে, বি পাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমনে 30 ml এবং 0.15 মোলারিটি K2Cr2O7 প্রয়োজন পড়ে। উদ্দীপকের লৌহ টুকরোটি বিশুদ্ধ কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখানে যে লোহার যে টুকরা আছে এটা বিশুদ্ধ কিনা সেটা আমাদের গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এখানে বেসিক্যালি প্রথম ঘটনা যেটা ঘটছে, দেখো 2 গ্রাম লোহা আমরা সালফিউরিক অ্যাসিডের একটা লঘু দ্রবণের মধ্যে দিছি। তো আমরা কি করছি, একটা লোহার টুকরো নিছি, এই লোহার টুকরোটার ভর হচ্ছে আমাদের 2 গ্রাম। এটা কি, এটা হচ্ছে লোহা। তো এই জায়গায় যে লোহাটা আছে, এই লোহার সাথে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড যখন নিব, তখন এখানে প্রথমেই বিক্রিয়া করে আয়রন সালফেট তৈরি করবে প্লাস হাইড্রোজেন তৈরি করবে। কি তৈরি করবে, আয়রন সালফেট প্লাস হাইড্রোজেন। তো খেয়াল করে দেখো আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, আয়রন সালফেট হাইড্রোজেন, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, আয়রন সালফেট হাইড্রোজেন। আচ্ছা ভালো করে খেয়াল করো, আয়রন সালফিউরিক অ্যাসিড, আয়রন সালফেট হাইড্রোজেন পাইলাম। এখন এই যে আয়রন সালফেটটা আমি পাচ্ছি, এই আয়রন সালফেটটা আমি জারণ বিজারণ বিক্রিয়া করাবো কার সাথে, K2Cr2O7 এর সাথে। কার সাথে, K2Cr2O7 এর সাথে। তো এখন আমি জারণ বিজারণ বিক্রিয়া করাবো আয়রন সালফেটকে K2Cr2O7 এর সাথে। মাধ্যম কি, মাধ্যম হচ্ছে আমার তোমার হচ্ছে অ্যাসিডিক মাধ্যম। তাহলে আমাদের এখানে বিক্রিয়াটা কি হবে, আয়রন সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্লাস K2Cr2O7। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বিক্রিয়াটা কি আমার সম্পূর্ণ করা লাগবে? উত্তর হচ্ছে না,
এই বিক্রিয়াটা আমার সম্পূর্ণ করা লাগবে না, তুমি এই বিক্রিয়াটা প্রথমে এই লাইনটুকু দেখাবা, দেখায় তুমি একটা সিম্পল টেকনিক খাটাইতে পারবা। সিম্পল টেকনিকটা কি? খুব সিম্পল, সিম্পল টেকনিকটাই খুব সিম্পল। সিম্পল টেকনিকটা কি? তুমি এখানে লিখতে পারবা একদম, দেখো 6 মোল, দেখো এইভাবে লিখতে পারবা 6 মোল আয়রন সালফেট ইজ ইকুইভ্যালেন্ট, খেয়াল করো 6 মোল আয়রন সালফেট ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল K2Cr2O7, সরাসরি লিখতে পারবা এটা। এখন বলবা ভাই আপনি এটা কিভাবে করলেন? 6 মোল আয়রন সালফেটের সাথে 1 মোল K2Cr2O7 কিভাবে করলেন? দেখো এটা বের করার টেকনিক দেখাচ্ছি। K2Cr2O7 এটা আমার কি? জারক পদার্থ। তো আমরা জানি K2Cr2O7 জারক পদার্থ। এই জারক পদার্থ অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া করে ক্রোমিয়াম 3+ আয়নে রূপান্তর হয়। এই জারক পদার্থের এখানে আমার জারণ মান কত? 6, এখানে জারণ মান কত? 3। তার মানে জারণ মান 6 থেকে 3 হলো, মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা? 3টা, তাই না? এখন কয়টা ক্রোমিয়াম আছে? এখানে 2টা। এখানে কয়টা আছে? 1টা। তো 2টা ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম যদি 3টা গ্রহণ করে তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা করবে? 2টা ক্রোমিয়াম 6টা করবে। তো ক্রোমিয়ামের তুল্য সংখ্যা 6, ক্রোমিয়ামের তুল্য সংখ্যা 6। তো এখানে কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম, এটার তুল্য সংখ্যা যদি 6 হয়, এই ক্রোমিয়ামের 6 তুল্য সংখ্যা আমার আয়রনের সামনে যাবে। এবার তুমি আয়রনের যে তুল্য সংখ্যা এটা তুমি ক্রোমিয়ামের সামনে নিবা। এখন তুমি বলবা ভাই আয়রনের তুল্য সংখ্যা কেমনে বের করব? আয়রন আমাদের এখানে বিজারণ ঘটাচ্ছে, তাই না? আয়রন আমাদের কি আছে? আয়রন 2+ আয়নে আছে। আয়রন বিজারণ ঘটায় আয়রন 3+ এ রূপান্তর হতে পারে। আয়রন বিজারণ ঘটায় আয়রন 2+ থেকে আয়রন 3+ এ রূপান্তর হতে পারে। তাহলে আয়রন 2+ যদি আয়রন 3+ এ রূপান্তর হয়, ভালো করে বুঝবা, আয়রন 2+ যদি আয়রন 3+ এ রূপান্তর হয়, এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? কয়টা ইলেকট্রন ছাড়লো? একটা ইলেকট্রন ছাড়লো। তার মানে তুল্য সংখ্যা 1। তাহলে এখানে আমি আয়রনের তুল্য সংখ্যা 1 এখানে সামনে বসাইতে পারতেছি। তার মানে আমার K2Cr2O7 এর সামনে 1 বসে, আর আয়রন সালফেটের সামনে কত বসে? 6 বসে। এবার খেয়াল করো, আমরা যখন লোহা নিয়ে কাজ করতেছি তখন তো আমার আয়রন সালফেট নিয়ে কাজ করে হবে না। এই জন্য আমরা কি করব? 6 মোল আয়রন 2+ আয়নের সাথে 1 মোল K2Cr2O7 এর কম্পেয়ার করব। তাহলে এবার খেয়াল করো, 6 মোল আয়রন 2+ আয়নের সাথে 1 মোল K2Cr2O7 এর তুলনা করব। এবার আমি চাবো, এবার আমি কি করব? এবার আমি সহগুণানুপাত সূত্রে যাব। কি করব? সহগুণানুপাত সূত্রে যাব। তো সহগুণানুপাত সূত্রে গেলে n of iron divided by 6 is equals to n of K2Cr2O7 divided by 1. এবার আসো, আমার এখানে কি বলছে? বি পাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমনে 30 ml, খেয়াল করো 30 ml 0. এত মোলারিটি K2Cr2O7 লাগলে উদ্দীপকের লৌহের টুকরোটি বিশুদ্ধ কিনা যাচাই করতে বলছে। সো লোহার টুকরোটি বিশুদ্ধ কিনা এটা যাচাই করতে গেলে আমাকে কি করা লাগবে? ওই যে আমি দ্রবণটাকে প্রশমিত করছি, এই দ্রবণটাকে প্রশমিত করতে কতটুকু লোহা ব্যবহার হয়েছে সেটা বের করা লাগবে। তার মানে কতটুকু লোহা ব্যবহার হয়েছে সেটা আমি এখানে বের করব। তাহলে লোহা কতটুকু ব্যবহার হয়েছে কিভাবে বের করব? 1/6 আমি প্রথমে রাখলাম, n কে ভাঙলে W/m পাওয়া যায়। m এর মান আয়রনের আণবিক ভর 55.85 বসাই দিলাম। এবার খেয়াল করো, এই জায়গায় যে n আছে, এই n মানে হচ্ছে vs। v মানে কি? v মানে দেখো ওই যে আয়তন, আয়তন কত? আয়তন হচ্ছে 30 ml, বাট v হচ্ছে আমার লিটারে, এই জন্য 30 কে 1000 দিয়ে ভাগ করলাম ইন্টু s। s মানে কত? s মানে হচ্ছে 0.15 মোলারিটি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমি এটা পাই। ওকে, এখন দেখো পরবর্তী লাইনে আমি যদি আসি, w ইজ ইকুয়ালস টু r গুণ করলে দেখো 6 ইন্টু 55.85, 6 ইন্টু 55.85, উপরে দেখো এখানে আমার 30 আছে, উপরে আমার এখানে কত আছে? 30 আছে। তাহলে 6 ইন্টু 55.85 ইন্টু 30 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000, এইটা বের করো। বের করলে তুমি এখান থেকে এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে ক্যালকুলেটরে বের করবা। ক্যালকুলেটর কই রাখছি? ক্যালকুলেটর নিছিস কি ওখান থেকে? ক্যালকুলেটর ওকে, সো আসো ক্যালকুলেটরে দেখি একটু বের করে। 6 ইন্টু
55.85 ইন্টু 30 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000। সো ক্যালকুলেশন করলে 1.5 গ্রাম এইটা পাওয়া যায় হচ্ছে লোহার ভর। তার মানে এই যে অংশটা, এই অংশটাকে প্রশমিত করতে আমার মাত্র 1.5 গ্রাম লোহা ব্যবহার হয়। বাট আমার স্যাম্পল যেটা ছিল, স্যাম্পলে লোহা কতটুকু ছিল, লোহা কতটুকু ছিল সেটা হচ্ছে 2 গ্রাম। তাহলে স্যাম্পলে আমার লোহা আছে 2 গ্রাম, লোহা আছে 2 গ্রাম, মানে আয়রন আছে 2 গ্রাম, কিন্তু সেটা ব্যবহার হচ্ছে 1.5 গ্রাম, মানে বাকি 0.5 হচ্ছে লোহা না, ওটা হচ্ছে ভেজাল। তার মানে আমি কি করতে পারি, এখান থেকে সোজা কথা ভেজালের পরিমাণ বের করতে পারি। ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ এইটা বের করতে পারি। তাহলে ভেজালের পরিমাণ বের করতে গেলে কি করব, 2 গ্রাম থেকে যতটুকু আমার আয়রনের পরিমাণ সেটা বের করব, করলে আমি পাবো হচ্ছে 0.5 গ্রাম। এখন আমি এখান থেকে লোহার বিশুদ্ধতা বের করতে পারি, লোহার বিশুদ্ধতা বের করতে পারি, আর লোহার ভেজালের পরিমাণ বের করতে পারি। তো যদি লোহার বিশুদ্ধতা বের করতে বলে, লোহার বিশুদ্ধতা বের করতে বলে, বিশুদ্ধতা মানে হচ্ছে মোট লোহা কতটুকু, 2 গ্রাম, এর মধ্যে মোট আকরিক কতটুকু, 2 গ্রাম, এর মধ্যে আসলেই লোহা বা আয়রন কতটুকু আছে, 1.5 গ্রাম ইন্টু 100%। এটা করো, এটা হচ্ছে বিশুদ্ধ লোহার শতকরা পরিমাণ পাবা, 1.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 2। তাহলে বিশুদ্ধ লোহার শতকরা পরিমাণ হচ্ছে 75%। তাহলে ভেজালের পরিমাণ কত হবে, ডেফিনেটলি বাকিটুকু হচ্ছে ভেজাল, ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ কত হবে, 100 থেকে 75 বাদ দিলে 25%। তাহলে দেখো একটা হচ্ছে লোহার বিশুদ্ধতা, আরেকটা হচ্ছে ভেজালের পরিমাণ। একটা কি, একটা হচ্ছে লোহার বিশুদ্ধতা, আরেকটা হচ্ছে ভেজালের পরিমাণ। এখন বলো যারা যারা এই পর্যন্ত আমার সাথে করছো, যারা যারা এই পর্যন্ত আমার সাথে করছো, ক্লিয়ার করতে পারছো কিনা? ওকে গ্রেট, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, গ্রেট। তাহলে তোমাদের উত্তর মিলছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো পারবো কিনা বলো তো আসলে, এই টাইপের ম্যাথগুলো পারবো কিনা বলো তো আসলে। যারা হচ্ছে ইউটিউবে ওয়ান শট করবা পরবর্তীতে, তোমরাও আমাকে একটু কমেন্টে জানাবা। ওকে, কমেন্টে জানাবা যে কেমন লাগতেছে ক্লাসটা, বুঝতেছো কিনা। আমি একটু ফাস্ট টানি, জেনারেলি সলভ করার সময় আমি একটু ফাস্ট টানি। সো সলভ করার সময় একটু ফাস্ট পড়াচ্ছি। যাদের আগে হচ্ছে বেসিক ভালো মতো জানা আছে তারা খুবই ভালো বুঝবা, যাদের ভালো মতো বেসিক জানা নেই তাদের একটু কষ্ট হতে পারে। যদি ভালো মতো বেসিক জানা না থাকে তাহলে কাইন্ডলি আমার যে কোনো একটা ওয়ান শট ক্লাস দেখবা, যে কোনো একটা ওয়ান শট ক্লাস দেখবা, দেখলে তার মধ্যে দেখতে পাবা যে আমি এগুলোর বেসিক কি সুন্দর করে বুঝে আসছি। বুঝে আসার পরে তারপরে তুমি এটা দেখলেই বুঝতে পারবা যে এই ম্যাথগুলো করা কি ইজি। তো পরীক্ষা হলে তুমি এই মতো এইভাবে করে ফেললেই ইজিলি হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে এই ম্যাথগুলো ক্যালকুলেশন করার একটা টেকনিক, এই ম্যাথগুলো ক্যালকুলেশন করার একটা টেকনিক, এই টেকনিকটা ব্যবহার করে ইজিলি ক্যালকুলেশন করা যায়। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করে শিখে ফেলছি। আচ্ছা এবার আসো আমরা যশোর বোর্ড 25-এর এই ম্যাথটা দেখি। তাহলে প্রথমে আমরা একটা সিকিউ সলভ করলাম। এই সিকিউতে আমি একটা কমন প্যাটার্ন খেয়াল করো, কমন প্যাটার্ন খেয়াল করো। সিকিউতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পট হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। ভাই এটা মাস্ট আসবে, এটা তুমি মাস্ট পাবা, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, এটা সিকিউ এর জন্য মাস্ট। আচ্ছা আরেকটা জিনিস দেখতে পেলাম লোহার বিশুদ্ধতা, এটাও মাস্ট, লোহার বিশুদ্ধতা এটাও মাস্ট। এই দুইটা হচ্ছে সিকিউ এর, একটা হচ্ছে গ নম্বরে থাকে, একটা হচ্ছে গ নম্বরে থাকে, আর একটা হচ্ছে ঘ নম্বরে থাকে। সো এই দুইটা যদি তুমি না পারো তাহলে তোমার 7 মার্ক নাই হয়ে গেল। এই দুইটা তুমি যদি না পারো তাহলে তোমার 7 মার্ক নাই হয়ে গেল। সো এই দুইটা তোমাকে মাস্ট পারতে হবে 7 মার্ক তোমার ক্লিয়ার করার জন্য। ওকে, আচ্ছা এবার আসো, এবার আসো আমরা পরে সিকিউতে আসি। সিকিউ নাম্বার 2, সিকিউ 2তে কি বলতেছে, সিকিউ 2তে বলতেছে যে আমাদের উদ্দীপকের বি পাত্রের দ্রবণে দ্রবীভূত ক্ষারের পরিমাণ বের করো। বি পাত্রের দ্রবণে, বি পাত্রের দ্রবণে কি পরিমাণ ক্ষার আছে এইটার পরিমাণ বের করতে বলছে। আমাদের এখানে একটা পাত্র আছে যেটা হচ্ছে বি পাত্র। সো বি পাত্রের দ্রবণে দ্রবীভূত ক্ষারের পরিমাণ বের করতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাত্র বিতে, তাহলে তুমি প্রথমেই লিখবা দেওয়া আছে পাত্র বিতে, তাহলে কি লিখবা, প্রথমেই লিখবা দেওয়া আছে। দেখো গ নম্বরে খুব ছোট্ট একটা ম্যাথ, তো যেহেতু খুব ছোট্ট একটা ম্যাথ এই জন্য একটু লিখে লিখে করতে হবে।
তো এখানে বলছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণে দ্রবীভূত ক্ষারের পরিমাণ, পরিমাণ মানে আমি এখানে ডাব্লু পাবো, নিশ্চিত আমি ডাব্লু পাবো। তা আমি একটু দেখি কি পাবো। পাত্র বিতে কি লিখবা, দেওয়া আছে পাত্র বিতে, দেওয়া আছে পাত্র বিতে MOH এর আণবিক ভর, আণবিক ভর 39। আচ্ছা, তাহলে আণবিক ভর পেয়ে গেলাম 39। MOH এর আণবিক ভর কত, এম এর আণবিক ভর হচ্ছে 39। MOH এর এম এর পাত্র বিতে এম এর আণবিক ভর হচ্ছে 39। তাহলে এম এর আণবিক ভর 39 মানে হচ্ছে M is equals to পটাশিয়াম, M is equals to পটাশিয়াম, পটাশিয়াম কি, পটাশিয়াম 19 39 হয়। তাহলে তাহলে এখান থেকে আমি পাচ্ছি MOH is equals to KOH, তাই না, MOH is equals to KOH পাচ্ছি না, তাহলে আমি MOH is equals to পাচ্ছি হচ্ছে KOH। এবার এখানে দেখো যেহেতু পরিমাণ বের করতে বলছে, পরিমাণ বের করতে বলছে, তা আমরা জানি লিখব, আমরা জানি S is equals to 1000 W divided by MV ml। এবার একটা সাইড নোট দিয়ে এখানে, একটা সাইড নোট দিয়ে এখানে খেয়াল করে দেখো, ঘনমাত্রা আমার দেয়া আছে এস এর পরিমাণ, ঘনমাত্রা এস এর পরিমাণ দেয়া আছে 0.04 মোলারিটি। তারপরে দেখো ঘনমাত্রা দেয়া থাকার পাশাপাশি আয়তন VML এটা দেয়া আছে কত, 600 ml। দেখো আয়তন VML দেয়া আছে 600 ml। তারপরে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা দেয়া আছে কত, এটা দেয়া আছে হচ্ছে 39। পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা কত দেয়া আছে, 39 দেয়া আছে। আচ্ছা এবার দেখো এই ভ্যালুগুলো দেয়া আছে, তাহলে এখান থেকে আমার W এর পরিমাণ বের হবে। তাহলে W ইজ ইকুয়ালস টু আমি পাবো SMV ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়ালস টু, দেখো S এর ভ্যালু আমি কত পাচ্ছি 0.04, M এর ভ্যালু আমি এখানে 39 পাচ্ছি, ইন্টু V এর ভ্যালু দেখো 600 ml পাচ্ছি ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো 0.04 39 600 ডিভাইডেড বাই 1000, তাহলে ক্যালকুলেশন করলে দেখো 0.936 গ্রাম, কত আসে 0.936 গ্রাম। তাহলে যারা যারা পারছো তারা একটু কমেন্টে লিখবা এখানটার এটার ভ্যালু কত পাইছো। এটার ভ্যালু আমি ক্যালকুলেশন করে 0.936 গ্রাম পাইছি। দেখি তোমাদের সাথে উত্তর মিলে, তোমরা একটু আমাকে ক্যালকুলেশন করে বলো। 0.936 গ্রাম, ক্লিয়ার করতে পারছি? ওকে, তাহলে দেখো এখানে বলছিল উদ্দীপকের বি পাত্রের দ্রবীভূত ক্ষারের পরিমাণ বের করো। তাহলে আমরা এখান থেকে ক্ষারের পরিমাণ পাইলাম হচ্ছে 0.936 গ্রাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আসলো। এবার আসো আমি এইটার আরেকটা করি, সিকিউ 3। এই সিকিউ এর গ নম্বর ছিল এই চ্যাপ্টার থেকে, ঘ নম্বর অন্য চ্যাপ্টার থেকে ছিল হয়তো, এই জন্য আসে নাই, ঠিক আছে। ও এখানে 39 হবে, ও এখানে তো 39 বসাইছি, সরি এখানে 39 হবে না, তো এটা হচ্ছে 39 প্লাস হাইড্রোজেন 1 অক্সিজেন 8 16 হবে। তাহলে ক্যালকুলেশন করলে 56 হবে, সরি 56 হবে। তাহলে 56 বসাবো এখানে, এখানে বসাবো হচ্ছে 56, 39 এর জায়গায় 56 বসাবো, সরি। এই তোমাদের কমেন্টের দিকে খেয়াল করতে যে ভুলভাল বসানো হয়ে যাচ্ছে, তোমাদের কমেন্টের দিকে খেয়াল করবো না, আমি একদম নিজের মতো করে করাবো, রেকর্ড ক্লাসের মতো। 1.33 হবে, 1.344 গ্রাম। হ্যাঁ আণবিক ভরে ভুল হয়েছে, সরি, আমি একদম নিজের মতো করে করাবো, ওকে, তাহলে আর ভুল হবে না। আচ্ছা তাহলে একটু পানি খেয়ে নিই, তারপরে নিজের মতো করে করাবো একদম। চারজনেরই তো প্রবলেম হয়েছে বললো। আচ্ছা এবার আসো পরেরটা দেখি।
পরে আমাদের কি বলছে, পরে বলছে যে এখানে গ নম্বর কোশ্চেনটা দেখো, বলছে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা, এ পাত্র মানে এটা, দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। তো এই যে পাত্রটা আছে এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করতে বলছে। ppm এককের ভ্যালুগুলো খুব সিম্পল, ছোট হয়। তো ppm এককের ভ্যালুগুলো যেহেতু সিম্পল ছোট হয়, তাহলে এটা কি তুমি একটু গুছিয়ে লিখবা। গুছিয়ে কিভাবে লিখবা? সলভ করার সময় লিখবা আমরা জানি ppm এর ফর্মুলাগুলো একটু লিখে নিবা, বা ppm সম্পর্কে একটু এক লাইন লিখে নিবা। আমরা জানি ppm ইজ ইকুয়ালস টু পার্টস পার মিলিয়ন, লিখে নিলা। এবার তুমি লিখবা যে ppm ইজ ইকুয়ালস টু, একটা ফর্মুলা হচ্ছে sm ইন্টু 10 টু দি পাওয়ার 3, আরেকটা ফর্মুলা কি, আরেকটা ফর্মুলা হচ্ছে w বাই vml ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখন আমি দেখবো এই দুইটা ফর্মুলার মধ্যে কোনটাই যাচ্ছে, এই দুইটা ফর্মুলার মধ্যে কোনটাই যাচ্ছে। দেখো 5.3 গ্রাম 250 ml গ্রাম, এই দুইটাই যাচ্ছে। 5.3 গ্রাম 250 ml গ্রাম, এই দুইটাই যাচ্ছে। তাহলে দেখো ppm এর এই দুইটা ফর্মুলার মধ্যে w এর ভ্যালু যেটা আমার 5.3 গ্রাম আছে, ডিভাইডেড বাই vml আছে, vml এর ভ্যালু 250 নিলাম, ইনটু দেখো আমি এখানে কত পাচ্ছি, 10 টু দি পাওয়ার 6 পাচ্ছি। তাহলে দেখো w এর ভ্যালু আমি 5.3 নিলাম, আর vml এর ভ্যালু 250 ml নিলাম, ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা ক্যালকুলেশন করলে 5.3 ডিভাইডেড বাই, খেয়াল করো 5.3 ডিভাইডেড বাই 250 ml ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে ক্যালকুলেশন করলে এটা কত আসে, 21,200 ppm। 21,200 ppm। যারা যারা ক্লাসে আসো ক্যালকুলেশন করে বলো ঠিক আছে কিনা। তাহলে দেখো sm ইন্টু 10 টু দি পাওয়ার 6 অথবা w বাই vml ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা হবে আমার কারেক্ট আনসারের ফর্মুলা। তো আমি এখানে দেখতে পাচ্ছি vml এই দেয়া আছে, উপরে w এর পরিমাণ 5.3 ডিভাইডেড বাই 250 ml ইন্টু 10 টু দি পাওয়ার 6, ক্যালকুলেশন করলে আমার এটা চলে আসছে। তাহলে উপরে আমি বসালাম 5.3, নিচে বসালাম 250 ml ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো ক্যালকুলেশন করলে 21,200 ppm আসে। এইটুকু ক্যালকুলেশন করলে তুমি এখানে 3 মার্ক পেয়ে যাচ্ছ। তো লাস্টের লাইনে আরেকবার লিখবা, তাহলে ppm হচ্ছে, ppm এককে ঘনমাত্রা হচ্ছে 21,200 ppm। ppm এককে ঘনমাত্রা কত, 21,200 ppm। ওকে, পরের ম্যাথে আসি। পরের ম্যাথ বলতেছে আমাদের এখানে খেয়াল করে দেখো, ঘ নম্বরে বলতেছে x প্লাস অ্যামোনিয়া বিক্রিয়া করে সাদা ধোঁয়া। তো আমাদের আগে x টা নির্ণয় করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি x মানে কি, আমরা জানি HCl এর সাথে অ্যামোনিয়া যখন বিক্রিয়া করে, আমরা কি জানি HCl এর সাথে অ্যামোনিয়া যখন বিক্রিয়া করে, দুইটা একত্রিত করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটা আমাদের সাদা ধোঁয়া দেয়, যেটা আমাদের কি দেয়, সাদা ধোঁয়া দেয়। তাহলে দেখো সাদা ধোঁয়া মানে কি, x হচ্ছে HCl, HCl এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে সাদা ধোঁয়া দিচ্ছে। তার মানে আমাদের x এর যে ভ্যালু, এইটা আমাদের HCl। তার মানে দ্বিতীয় পাত্র যেটা আছে মানে বি পাত্র হচ্ছে আমাদের HCl দিয়ে তৈরি, আর এ পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এখন সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে আমাদের ক্ষার হিসেবে কাজ করে, সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে ক্ষার হিসেবে কাজ করে, HCl যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাসিড হিসেবে কাজ করে। তো এ আর বি পাত্রের মিশ্রিত দ্রবণ যেটা আছে, এটার প্রকৃতির পিএইচ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো আমাদের এখানে বলছে এ আর বি পাত্রের যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, সেটা হচ্ছে পিএইচ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো আগে আমি এই মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করব, তারপরে পিএইচ বের করব। তো এটা বের করার জন্য প্রথমে আমার এ পাত্র যেটা আছে, এ পাত্রের ঘনমাত্রা বের করা লাগবে, তারপরে আমি যদি বি পাত্র যাই, বি পাত্রের ঘনমাত্রা আমার অলরেডি দেয়া আছে, এটা নিয়ে আমি কাজ করলে হয়ে যাচ্ছে। তো এ পাত্রের ঘনমাত্রা বের করব কিভাবে, তুমি প্রথমে লিখবা যে এ পাত্রের ক্ষেত্রে তো কি করবা, তুমি ফর্মুলা লিখবা S is equals to 1000 W ডিভাইডেড বাই mv ml। কি করলা, mv ml ফর্মুলা লিখলা। এবার খেয়াল করো 1000 ইন্টু W, W এর ভ্যালু
5.3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আণবিক ভর সোডিয়াম কার্বনের 106 VmL VmL হচ্ছে 250। সো ক্যালকুলেশন করলে 1000 ইন্টু 5.3 ডিভাইডেড বাই 106 ইন্টু 250 ml। সো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে এখান থেকে আমার রেজাল্ট কত আসে 1000 5.3 না 1000 ইন্টু 5.3 ডিভাইডেড বাই 106 ইন্টু 250। সো ক্যালকুলেশন করলে 0.2 মোলারিটি আসে। তাহলে দেখো আমার এই জায়গায় সোডিয়াম কার্বনের যে পাত্রটা আছে এই পাত্রের ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলারিটি আর আয়তন হচ্ছে 250 ml। এটার ঘনমাত্রা কত 0.2 মোলারিটি আর আয়তন হচ্ছে 250 ml। ঠিক আছে, এবার তোমাকে যেটা করা লাগবে, তোমাকে দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করার জন্য তুল্য মোল বের করা লাগবে। তো তুল্য মোল বের করার কনসেপ্ট কি খেয়াল করে মনে রাখবা যে তুল্য মোল এটা বের করার কনসেপ্ট হচ্ছে তুল্য সংখ্যা ইনটু মোল, তুল্য সংখ্যা ইনটু মোল নাম্বার, এটাকে বলা হচ্ছে তুল্য মোল। ঠিক আছে, এটা হচ্ছে তুল্য মোলের কনসেপ্ট। তুল্য মোল বের করার কনসেপ্ট হচ্ছে তুল্য সংখ্যা ইনটু মোল নাম্বার, মানে একটার সাথে আরেকটার তুমি যদি কম্পেয়ার করতে চাও, একদম এক্সাক্ট পয়েন্টে পয়েন্টে কম্পেয়ার করতে চাও, তাহলে তুল্য মোলের কনসেপ্টে আসবা। তো তুল্য মোল মানে কি তুল্য সংখ্যা ইনটু মোল নাম্বার। তাহলে দেখো এ পাত্রের যে ক্ষার আছে, এ পাত্রে সোডিয়াম কার্বনেটের তুল্য মোল, এটা লিখবা যে এ পাত্রের সোডিয়াম কার্বনেট যেটা আছে, সোডিয়াম কার্বনেট এর তুল্য মোল। অনেকে ঐকিক নিয়মে বইয়ের মতো করে করতে পারো, বাট অনেকের কাছে কঠিন লাগবে, মিলবে না, বাট এটা একদম 100% মিলবে এবং এটা কঠিন লাগবে না। একদম সিম্পল ফর্মুলা, দেখো এ পাত্রে সোডিয়াম কার্বনেটের তুল্য মোল, এভাবে লিখবা। এবার দেখো তুল্য মোলের ক্ষেত্রে এ পাত্রে যখন তুমি সোডিয়াম কার্বনেটের তুল্য মোল নিচ্ছ, তুল্য সংখ্যা ইনটু মোল নাম্বার নিবা। খেয়াল করে দেখো সোডিয়াম কার্বনেট যেটা আছে এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ কি এ ছাড়ে দিয়ে তোমার দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর হতে পারে না, এই জন্য এখানে আমার 2 নিলাম। এবার খেয়াল করো এন কে ভাঙলে ভিএস পাওয়া যায়, যেখানে হচ্ছে ভি লিটারে, এস হচ্ছে আমার ঘনমাত্রা। তাহলে দেখো তুল্য সংখ্যা ইনটু ভি আছে দেখো 250 ml, এটাকে লিটারে কনভার্ট করো ইনটু এস কত 0.2 মোলারিটি। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি তুল্য মোল পাচ্ছ। তাহলে 2 ইনটু 250 ডিভাইডেড বাই 1000 ইনটু আমাদের আরেকটা ভ্যালু আসছে 0.2, তাহলে 2 ইনটু 0.2 250 ডিভাইডেড বাই 1000 ক্যালকুলেশন করলে আমার এখানে রেজাল্ট আসে 0.1। তাহলে তুল্য মোলের ভ্যালু কত আসে 0.1। এবার আমি বি পাত্র যেটা আছে এটার ক্ষেত্রে তুল্য মোল বের করব। বি পাত্র যেটা আছে এটার জন্য তুল্য মোল বের করব। তাহলে কিভাবে বের করব, বি পাত্রের HCl এর তুল্য মোল এটা বের করব। আচ্ছা, এটা তোমাকে অন্য টিচার অন্যভাবে করাইতে পারে, বাট এটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যাপ্রোচ, আবার লিখে করা। এটা চাইলে একটা ফর্মুলা দিয়েই পুরো টোটাল ম্যাথটা করে ফেলা যায়। টোটাল ম্যাথটা একটা ফর্মুলা দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়, হ্যাঁ। কিন্তু আমরা অত ছোট করলে আবার বোর্ডে ফুল মার্ক পাবো না, এই জন্য তুমি লিখে এই অ্যাপ্রোচে করবা। এই অ্যাপ্রোচে তোমার কখনো ম্যাথ ভুল হবে না, আবার লিখেও করা হবে ধাপে ধাপে, টিচার ইজিলি বুঝতে পারবে। তাহলে দেখো এখানে আমি যদি তুল্যমোল করতে চাই, তাহলে তুল্য সংখ্যা ইনটু মোল নাম্বার। তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1 ইনটু মোল এন কে ভাঙলে ভি ইনটু এস পাবো, ভি হচ্ছে আমার লিটারে। তাহলে 1 ইনটু ভিএল কত, দেখো ভিএল হচ্ছে উপরে 10 নিচে দেখো 1000, তাই না, 1000 দিলে আমি লিটারে যাচ্ছি, ইনটু এস কত, এস হচ্ছে 0.1 মোলারিটি। আচ্ছা, এস হচ্ছে 0.1 মোলারিটি, তাহলে 10 ডিভাইডেড বাই 1000 ইনটু 0.1 মোলারিটি। ক্যালকুলেশন করলে এটা আমার কত আসবে, খেয়াল করে দেখো, এটা আমার আসবে হচ্ছে, সো এটার সাথে এটা কাটাকাটি করলে বেসিক্যালি 0.001 এটা আসে। আমার তুল্যমোল কত আসে 0.001। তো দেখো আমার, এবার তুমি একটু বোঝার চেষ্টা করবা, এইটা বড় না এটা বড়, তুল্যমোল হচ্ছে তুলনা করার জন্য। তাহলে এটা ছোট এটা বড়, তাহলে যেটা বড় হবে সেটা হবে দ্রবণের প্রকৃতি। তাহলে এটা ছোট এটা বড়, তাহলে এটা যেহেতু বড়, এটা হচ্ছে আমার দ্রবণের প্রকৃতি। তাহলে আমার দ্রবণের প্রকৃতি কি হবে, উত্তর হচ্ছে দ্রবণের প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। যেহেতু ক্ষারের পরিমাণ বেশি, ক্ষারের তুল্যমোল বেশি, তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে ক্ষারীয়।
তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, দ্রবণের প্রকৃতি আমি ক্ষারীয় ডিসাইড করে ফেলতে পারলাম এই তুল্যমল দিয়ে। এবার আমি ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা বের করব। তাহলে ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা বের করতে গেলে কি করব? ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা বের করতে গেলে উপরে আমার তুল্যমলের যে পরিবর্তন সেটা লিখতে হবে। সেটা কিভাবে? উপরে আমি এই নিয়মে সব ম্যাথ পারি, এটা ব্যবহার করে কি আমি হচ্ছে তোমার বোর্ডে ফুল মার্ক পাবো, একদম 100% পাবা। দেখো বোর্ডে টিচার হচ্ছে লিখে লিখে করতে বলে, তোমার একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে বলে না। আমি চাইলে এটা কিন্তু লিখে লিখে না করে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারতাম, তো বোর্ড হচ্ছে লিখে লিখে করতে বলে। এখন আমি যদি এটাকে একদম ভেঙে ভেঙে জটিল করে পেঁচায় লিখি তাহলে তোমাদের মাথার মধ্যে অনেকে ঢুকবে না। এই জন্য আমি এটাকে পেঁচায় না লিখে আমি একদম সহজে লেখার ট্রাই করছি। তো ম্যাথ করতে গেলে আমি একদম সহজে লিখবো, সবসময় ইএন দিয়ে ম্যাথ করবো। হ্যাঁ, ইএন দিয়ে তুলনা করা ইজি হবে, তো একদম সহজে ম্যাথ করবা ইএন দিয়ে। তাহলে দেখো এখানে আমার 0.1 আসলো, আর এখানে হচ্ছে 0.01 আসছে, 0.001 আসছে। তো এখন তুমি কি করবা? বড়টা থেকে ছোটটা বাদ দিবা, দিলে আমার অবশিষ্ট তুল্যমল থাকবে। তাহলে 0.1 থেকে 0.001 বাদ দিবা, ডিভাইডেড বাই মোট আয়তন। তো এই দ্রবণ আর এই দ্রবণ দুইটাকে একত্রিত করলে মোট আয়তন কত হবে? দেখো এটা হচ্ছে 250 আর এটা হচ্ছে 10, তাহলে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 260। তো এই যে মোট আয়তন, দেখো বড় ঘনমাত্রা থেকে ছোট ঘনমাত্রা বাদ দিয়ে মোট আয়তন দিয়ে ভাগ করলে দ্রবণের নতুন ঘনমাত্রা পাওয়া যায়। সো দ্রবণের নতুন ঘনমাত্রা 0.1 মাইনাস 0.001 ডিভাইডেড বাই 260, ক্যালকুলেশন করলে এখানে আমার ঘনমাত্রা আসে হচ্ছে 3.8 ইন্টু 10⁻⁻⁴। এইটা আমার কিসের ঘনমাত্রা? খেয়াল করে দেখো, যেহেতু দ্রবণটা ক্ষারীয় ছিল তাহলে এটা হচ্ছে আমার হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা মানে আমি এখান থেকে বের করব হচ্ছে POH। তাহলে POH এর ভ্যালু কত হবে? মাইনাস লগ অফ 3.1 ইন্টু 10⁻⁻⁴, 3.1 ইন্টু 10⁻⁻⁴, সো মাইনাস লগ 3.8 ইন্টু 10⁻⁴। ওকে, তো ক্যালকুলেশন করলে এখান থেকে তোমার POH এর রেজাল্ট আসে হচ্ছে 3.42। আচ্ছা, এবার খেয়াল করো PH এর ভ্যালু তখন কত আসবে? 14 মাইনাস POH, আর এটা হচ্ছে 3.42। তাহলে 14 মাইনাস 3.42 ক্যালকুলেশন করলে 10.58 কত আসবে? 10.58। তাহলে দেখো সব মিলায় ক্যালকুলেশন করে মিশ্রিত দ্রবণ যেটা আছে, মিশ্রিত দ্রবণের পিএইচ আসবে হচ্ছে 10.58। বুঝতে পারছো কিভাবে করলাম? তাহলে সিকিউ যখন সলভ করবা তখন এভাবে করবা, একদম A to Z মিলে যাবে। আমি আরেকবার একটু কনসেপ্টটা বলি। কনসেপ্টটা কি? এখানে মেইন কনসেপ্টটা বুঝবা। এটা হচ্ছে আমার একটা ক্ষারের দ্রবণ, এটা হচ্ছে আমার একটা অ্যাসিডের দ্রবণ। এখন অ্যাসিডের দ্রবণ আর ক্ষারের দ্রবণ, এইটা আমার একটু দুর্বল ক্ষার, এটা আমার শক্তিশালী অ্যাসিড। তো এখানে আমার অ্যাসিডের যে তুল্য সংখ্যা এটা 2, কারণ কি দেখো এখানে সোডিয়ামের এখানে দুইটা সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতে পারে। এখানে আমার একটা হাইড্রোজেনকে ছাড়তে পারে, এটার জন্য তুল্য সংখ্যা 1। তো তুমি যখন বিক্রিয়া করে ব্যালেন্স করবা তখন এর 2 মোলের সাথে এর 1 মোল বিক্রিয়া করে, তাহলে এই 2 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে ব্যালেন্স করার চেয়ে তুমি সরাসরি তুল্য মোল দিয়ে হিসাব করতে পারবা। এখন তুল্য মোল দিয়ে হিসাব কিভাবে করবা? খুব সিম্পল। প্রথমে তুমি এইটার ঘনমাত্রা বের করে নিছো। কি করছো? এটার ঘনমাত্রা বের করে নিছো। তাহলে ঘনমাত্রা বের করছো কিভাবে? S = 1000 W/mv এই ফর্মুলা দিয়ে ঘনমাত্রা বের করছো। ঘনমাত্রা বের করার পর অ্যাসিডের মোল তো বের করছো, মোল মানে কি n, n মানে VS, বাট শুধু মোল না, এর তুল্য সংখ্যা দিয়ে গুণ করে বের করছো যাতে আরেকটার সাথে ইজিলি তুলনা করতে পারো। তো ধরো এই জিনিসটা আমরা আগে মোল বের করে নিয়ে তারপরে ওখানে কয়টা কতগুলার সাথে বিক্রিয়া করতে পারে সেটা বের করে নিয়ে পরে লিখে লিখে 2-3 লাইনে গুণ করতাম। আমি বলতেছি না 2-3 লাইনে গুণ করার দরকার নেই, তুমি এক লাইনেই লিখবা যে এ পাত্রে সোডিয়াম কার্বনেটের তুল্যমোল, এই কথাটা লিখবা। তুল্যমোল কথাটা লিখে কি লিখবা? তুল্য সংখ্যা ইনটু মোল। তো তুল্য সংখ্যা লিখলা, তার সাথে মোল লিখলা, লিখে এখানে একটা রেজাল্ট পাইলা। আচ্ছা, বি পাত্রের HCl এর তুল্যমোল এটা লিখবা, লিখে টোটাল এটা পাইলা। এই যে ম্যাথটা, এই অংশটা করা না, এটাই তোমায় দেখবা হাজারি স্যারের বইতে 2 লাইন লিখে করা আছে।
দুই লাইন লিখে করা আছে, ডিরেক্ট তুল্যমূল নাম দেয় নাই, দুই লাইন লিখে করা আছে, এই জন্য মাথার মধ্যে একটু কঠিন লাগে, বোঝা যায় না। এটাকে আমি সিম্পলিফাই করে দিছি, তাছাড়া কিচ্ছু করি নাই। এবার ধরো এটা আমার ক্ষারের পরিমাণ, এটা আমার অ্যাসিডের পরিমাণ। এখন যদি ক্ষার বেশি থাকে অ্যাসিড কম থাকে তাহলে দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, যদি ক্ষার বেশি থাকে অ্যাসিড কম থাকে তাহলে দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, তাহলে সেই দ্রবণের প্রকৃতি ক্ষারীয় আমি বের করছি। এখন দেখো আমার যখনই ক্ষার আর অ্যাসিড একসাথে যোগ হবে তখন প্রশমন বিক্রিয়া হবে, দিয়ে যে কম সে শেষ হয়ে যাবে, বাট সে কি একা শেষ হবে? ক্ষারকে নিয়ে শেষ হবে। এই জন্য দেখো ক্ষার থেকে অ্যাসিড বাদ চলে যাবে, ক্ষার থেকে অ্যাসিড বাদ যাওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে, এইটা থেকে এটা বাদ যাওয়ার পর, এটা থেকে এটা বাদ যাওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে সেটা মোট আয়তন দিয়ে ভাগ করলে নতুন ঘনমাত্রা পাওয়া যায়। মোট আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? নতুন ঘনমাত্রা পাওয়া যায়। ঠিক আছে, এই যে নতুন ঘনমাত্রা পাওয়া যায়, এই নতুন ঘনমাত্রাকে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা, এটা দিয়ে আমি আগে পিওএইচ বের করছি, পিওএইচ দিয়ে তারপর হচ্ছে আমি পিএইচ বের করছি, বুঝতে পারছো? পিওএইচ দিয়ে তারপর আমি কি করছি? পিএইচ বের করছি। তো এইটা হচ্ছে আরেকটা টাইপ। তার মানে সিকিউ3 এ আমরা ভালো করে খেয়াল করলে দেখবা সিকিউ3 এ আমরা হট টপিক আকারে কি দেখলাম, এখানে আমার হট টপিক আকারে দেখলাম পিপিএম এর ফর্মুলা, পিপিএম এর ফর্মুলা ছাড়াও এই যে তোমার হচ্ছে যে S is equals to 10x/m এই ফর্মুলাও আসতে পারে, 10x/m এই ফর্মুলাও আসতে পারে, এই ফর্মুলা থেকেও ম্যাথ আসতে পারে। আরেকটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি আসতে পারে, আরেকটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি আসতে পারে। ঠিক আছে, সো যে কোনো একটা আমার পরীক্ষায় আসতে পারে। এইটা হচ্ছে আরেকটা সিকিউ এর হটস্পট। তাহলে আমার পিপিএম আসতে পারে, তারপরে S equals to 10x/m এটা আসতে পারে, অথবা S is equals to 1000 W/mv এটা দিয়েও দিয়ে দিতে পারে গ নম্বরে, mvml এটা দিয়েও দিয়ে দিতে পারে, আর ঘ নম্বরে হচ্ছে আমার মিশ্রণের প্রকৃতি থেকে দিতে পারে। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলে আর্ট ক্লাসে এই অধ্যায়টি দারুণভাবে শেষ করছিলাম এবং এটা থেকে উপকৃত হয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আসো আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিকে আসি। এই টপিকটা একটু বোঝার চেষ্টা করি, এটা আরো গুরুত্বপূর্ণ, এটা আমার লিখিত, এটা লিখে বুঝতে হয়, তো এটা অনেকেই সুন্দর করে লিখতে পারে না, তো এটা আমি একটু সুন্দর করে তোমাকে লেখা শেখাবো এবং এটা তোমাকে সলভ করাই দিব। চলো এটা একটু দেখি। বলছে যে এ এবং বি মানে এইটা, এই দুইটাকে মিশ্রিত করলে, আর বলছে এ এবং সি মানে এটার সাথে এইটাকে মিশ্রিত করলে টাইট্রেশনে একই নির্দেশক ব্যবহার করা যাবে কিনা যথাযথ কারণ সহ বিশ্লেষণ করো। টাইট্রেশনে একই নির্দেশক ব্যবহার করা যাবে কিনা কারণ সহ বিশ্লেষণ করতে বলছে। তো আমি প্রথমে এ এবং বি পাত্র নিব। ঠিক আছে, তাহলে এটার কারণ সহ বিশ্লেষণ করতে আমি লিখব যে এ পাত্রে কি আছে, দেখো এ পাত্রে কি আছে এটা নিয়ে একটু ব্যাখ্যা করো। দেখো লেখা আছে, দেখো এ পাত্রে আমার সালফিউরিক অ্যাসিড আছে, তাই না? এ পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে, আর বি পাত্রে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। ওকে, আসলাম শক্তিশালী অ্যাসিডে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর বি পাত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার। এবার দেখো এ আর বি পাত্রের বিক্রিয়ায় এ বি পাত্রের বিক্রিয়া কি হবে? দেখো এ বি পাত্রের বিক্রিয়ায় শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়া হবে, তাই না? শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়া হবে। এই যে বিক্রিয়ার ফলে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ায় দ্রবণ যেটা তৈরি হবে, এই দ্রবণটা সবসময় যে শক্তিশালী সে অনুযায়ী হয়। তাহলে যেহেতু অ্যাসিড শক্তিশালী, তাহলে এখান থেকে দ্রবণ তৈরি হবে হচ্ছে অ্যাসিডিক দ্রবণ, এখানে দ্রবণ তৈরি হবে অ্যাসিডিক দ্রবণ। তাহলে দেখো শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিডিক দ্রবণ তৈরি হয়। এবার খেয়াল করো, মাথায় রাখতে হবে, এভাবে মাথায় রাখবা, খেয়াল করো, আমরা যদি পিএইচ এর যেই আছে স্কেল আছে, আমরা যদি পিএইচ এর স্কেলের দিকে তাকাই, এখানে 0 থাকে, এখানে 7 থাকে, এখানে কি থাকে? 14 থাকে। বলো তো এই 7 থেকে 14 এই অংশটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়?
উত্তর হচ্ছে এই পার্টটা হচ্ছে ক্ষারীয়। আচ্ছা, আর 0 থেকে 7 এই পার্টটা কি? 0 থেকে 7 এই পার্টটা হচ্ছে অ্যাসিডিক, এই পার্টটা হচ্ছে অ্যাসিডিক। এবার আমাদের মাথায় রাখতে হবে যদি কোন একটা দ্রবণের প্রকৃতি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিডিক হয়, তাহলে অ্যাসিডিক পার্টের জন্য আমাদের অ্যাসিডিক পার্টের জন্য নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ আর হচ্ছে মিথাইল রেঞ্জ, আর ক্ষারীয় পার্টের জন্য নির্দেশক হচ্ছে ফেনল ফথালিন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যাসিডিক যে পার্টটা আছে, অ্যাসিডিক পার্টটা দেখো, দুর্বল ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড মিলে অ্যাসিডিক দ্রবণ তৈরি করে এবং এর নির্দেশক বিন্দু 7.0 থেকে 7 এর মাঝখানে হয়। কিসের মাঝখানে হয়? 0 থেকে 7 এর মাঝখানে হয়। ফলে এই যে এ আর বি পাত্রের মিশ্রণে আমরা মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এই নির্দেশক ব্যবহার করে তৈরি করতে পারি। বুঝতে পারছো? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে যে বিক্রিয়াগুলো সিকিউতে আসে লিখে দিছি, তো 3টা বিক্রিয়া লিখে দিছি, 3টা বিক্রিয়ায় আসে। তো দেখো, তাহলে এই জায়গাতে আমাদের মিথাইল অরেঞ্জ মিথাইল রেড হবে। তাহলে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এখানে মোস্টলি আমরা মিথাইল অরেঞ্জ ব্যবহার করি, তার মানে আমরা এই দ্রবণের জন্য নির্দেশক হিসেবে মিথাইল রেঞ্জ ব্যবহার করি। তাহলে এখানে আমরা মিথাইল অরেঞ্জ ব্যবহার করি, তাহলে আমরা এখানে কি বলতে পারবো? মিথাইল অরেঞ্জ নির্দেশক। ক্লিয়ার করতে পারছি এটা কি? এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ নির্দেশক। এবার খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তাহলে দেখো পরবর্তীতে আমি কি দেখতেছি, পরবর্তীতে দেখতেছি এ পাত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, শক্তিশালী, তাই না? এ পাত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে যেটা শক্তিশালী। বি পাত্রে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে যেটাও আমার শক্তিশালী। তাহলে এটাও কি? এটাও হচ্ছে আমার শক্তিশালী। তাহলে এ পাত্রে সালফিউরিক অ্যাসিড শক্তিশালী, বি পাত্রে দুইটাই শক্তিশালী। আচ্ছা, এবার দেখো, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া হবে, শক্তিশালী অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় আমাদের এখানে যে লবণ পানি তৈরি হবে, এটা একদম প্রশম দ্রবণ, এটা একদম প্রশম দ্রবণ। এটা কি? এটা একদম প্রশম দ্রবণ। সো এরকম শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় একদম যদি প্রশম দ্রবণ তৈরি হয়, তখন যে কোনো নির্দেশক উপযোগী। এখানে কি? যে কোনো নির্দেশক উপযোগী। প্রশম বিন্দু মোস্টলি 7 এর কাছাকাছি হয়। যে কোনো নির্দেশক উপযোগী, প্রশম বিন্দু মোস্টলি 7 এর কাছাকাছি হয়। তো যে কোনো নির্দেশক উপযোগী হওয়া মানে এই দ্রবণের জন্য মিথাইল অরেঞ্জও উপযোগী, মিথাইল রেড উপযোগী, ফেনল ফথালিনও উপযোগী, ঠিক আছে? তার মানে তুমি এইভাবে দুইটা ব্যাখ্যা করবা যে এ আর বি দ্রবণের জন্য আমাদের হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড উপযোগী, আর এ আর সি দ্রবণের জন্য আমাদের যে কোনোটা উপযোগী। তার মানে আমি এখান থেকে যদি মিথাইল অরেঞ্জ নিই, খেয়াল করে দেখো, এখান থেকে যদি মিথাইল অরেঞ্জ নিই আর ওখান থেকে যে কোনো একটা নিই, মানে ধরো সেটা যদি মিথাইল অরেঞ্জই নিই, তাহলে আমার একই নির্দেশক ব্যবহার করে তোমার পাত্রদ্বয়ের টাইট্রেশন করা যাবে, বাট সবসময় খেয়াল রাখতে হবে যে ভিন্ন ভিন্ন নির্দেশক নিলেই আমার বিক্রিয়াটি অ্যাকুরেট ভাবে হবে। তো তুমি এখান থেকে কি নিতে পারো? তুমি এমন করতে পারো যে এই প্রথম এ আর বি দ্রবণের জন্য মিথাইল অরেঞ্জ নিলা, আর এ আর সি দ্রবণের জন্য ফেনল ফথালিন নিলে হয়ে গেল। বা এ আর বি দ্রবণের জন্য মিথাইল অরেঞ্জ নিলা, এ আর সি দ্রবণের জন্য মিথাইল রেড নিলা, নিয়ে তুমি বিক্রিয়া করলা, হয়ে গেল। বুঝতে পারছো? সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার বলছে দেখো এইটা একটু দেখার চেষ্টা করি। এইটা আমাদের কি বলছে? 5 নাম্বার সিকিউ বলছে এখানে আমাদের নির্দেশক হচ্ছে এ, আর এখানে আমার নির্দেশক বি। এখানে নির্দেশক এ যেটা, এটা নির্দেশকের সীমা হচ্ছে 8 থেকে 10, তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ফেনল ফথালিন। আর নির্দেশক বি এর যেটা, এটা সীমা হচ্ছে 4.5 থেকে তোমার 6.5, এটা হচ্ছে মিথাইল রেড। এটা কি? এটা হচ্ছে মিথাইল রেড, এটা হচ্ছে ফেনল ফথালিন, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিথাইল রেড। দেখে বোঝা যাচ্ছে। তাহলে একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম আর একটা হচ্ছে অ্যাসিডিক মাধ্যম।
এবার বলছে উদ্দীপক টাইট্রেশনটিতে নির্দেশক এ ও বি এর মধ্যে কোনটি উপযোগী। মানে এখানে আমাদের এই অ্যাসিড আর ক্ষারের টাইট্রেশন করতে হবে, অ্যাসিড আর ক্ষারের টাইট্রেশন করে আমাদের কোনটা বেশি উপযোগী সেটা দেখাতে হবে। তো একদম সিম্পল জিনিস, আবারও আগের মতো। এইটা একটা দেখো তীব্র অ্যাসিড, এটা একটা কি, এটা একটা তীব্র অ্যাসিড। আর এটা একটা দেখো দুর্বল ক্ষার, এটা কি, এটা একটা তীব্র অ্যাসিড, এটা একটা দুর্বল ক্ষার। তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ায় আমাদের কোন নির্দেশক ব্যবহার হয়। আমরা বলছি যে যে তীব্র তার উপর ডিপেন্ড করে মাধ্যম তৈরি হয়। তো তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ায় মাধ্যম তৈরি হয় অ্যাসিডিক, মাধ্যম তৈরি হয় কি অ্যাসিডিক। এবার আমরা বলছি যে পিএইচ এর যে স্কেল, পিএইচ এর স্কেলে এখান থেকে এই অংশটা 7, এই অংশটা 14 থাকে। এইটা হচ্ছে আমার অ্যাসিডিক মিডিয়াম, এইটা হচ্ছে আমার ক্ষারীয় মিডিয়াম। তো আমার দ্রবণের প্রকৃতি যদি অ্যাসিডিক হয়, এই অ্যাসিডিক পার্টের জন্য আমার নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। আর ক্ষারীয় পার্ট যেটা আছে এটার জন্য আমার হচ্ছে যে নির্দেশক কি, নির্দেশক হচ্ছে ফেনল ফথালিন, ফেনল ফথালিন। তাহলে এখান থেকে আমি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এই নির্দেশকটা নিতে পারবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসিডিক মিডিয়ামের জন্য এটা। তাহলে অ্যাসিডিক মিডিয়ামের জন্য এটা যদি হয়, তাহলে এই বিক্রিয়াতে আমাদের অ্যাসিডিক মিডিয়ামের জন্য যে নির্দেশক মিথাইল রেড, এইটা হবে হচ্ছে উপযুক্ত নির্দেশক। তাহলে ইয়াটা বুঝছো, লজিকটা বুঝছো, লজিকটা বুঝছো। ওকে ভাইয়া, এইচএসসি তে রসায়ন দ্বিতীয় পত্রে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে কি এ প্লাস পাওয়া যায়? এ পাগলা, অর্গানিক কেমিস্ট্রি স্কিপ কেন করবা? অর্গানিক কেমিস্ট্রিতে মাত্র 8টা 10টা টপিক পড়লেই তোমার হচ্ছে যে 2 সেট সিকিউ কমন পাওয়া যায়। তোমাকে আমি এমসিকিউ এর জন্য একটা ক্লাস সাজেস্ট করব, 3 ঘন্টার ক্লাস। এইটা করবা, করলে তুমি এমসিকিউতে 7-8 তুলতে পারবা। আর হচ্ছে সিকিউ এর জন্য একটা ক্লাস সাজেস্ট করব, এটা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার ক্লাস। এটা করলে তুমি সিকিউতে 2টা টপিকই একদম এ টু জেড কমন পেয়ে যাবো। অর্গানিকে ভয় পাওয়ার কিছু না, অর্গানিক হিউজ, বাট অর্গানিকে হিউজ, বাট অর্গানিকের মানে হচ্ছে যে অর্গানিক হিউজ হলেও যেই জিনিসপত্রগুলো থেকে অর্গানিক প্রশ্ন আসে ওইটা খুব কম। যেমন ধরো অর্গানিকে তুমি যদি দেখো সিকিউ সবসময় মার্কনিকভ, এন্টি মার্কনিকভ, তারপর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, সাইজেফ নীতি, তারপর হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, তারপরে তোমার রেজোনেন্স, তারপরে বেনজিন টলুইন, এগুলার যে বেসিক নাইট্রেশন সালফোনেশন, এই যে বিক্রিয়াগুলো আছে নামধারী কিছু বিক্রিয়া এখান থেকেই বারবার আসে, এগুলাই বারবার আসে। সো তুমি যদি জাস্ট কিছু বেসিক শিখে কিছু সিকিউ প্র্যাকটিস করো, এখান থেকে হুবহুব পারবা। এটা আমারই এমন কিছু না, বুঝতে পারছো? আমার এমন কিছু না, ইজিলি পারবা। এটা আমারই এমন কিছু না। যারা অর্গানিক ভয় পাচ্ছ, ভয় পাবা না। আমার যে অর্গানিকের ইউটিউবের ফ্রি ক্লাসেসগুলো আছে শর্ট টাইমে, এগুলা দেখো, এগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর দেয়া। তো এগুলা দেখলেই পারবা। ওকে, এবার আসো পরে যে সিকিউ, এটা বলতেছে উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণ, উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণ পরস্পর প্রশমিত করতে আরো কত আয়তনের অ্যাসিড বা ক্ষারের দ্রবণ প্রয়োজন হবে। তো এখানে আমাদের একটা পাত্র আছে, এই পাত্র আর এই পাত্র, এই দুইটা পাত্রদ্বয়ের দ্রবণ আমাদের পরস্পরকে প্রশমিত করতে হবে। এখন প্রশমিত করতে আরো কত আয়তনের অ্যাসিড বা ক্ষারের প্রয়োজন হবে। তার মানে আগে আমাদের এই দুইটা পাত্রকে কম্পেয়ার করে বিবেচনা করতে হবে যে পাত্রদ্বয়ের প্রকৃতি কি বা মিশ্রণের প্রকৃতি কি। তার মানে শুরুতে আমার মিশ্রণের প্রকৃতি নির্ধারণ করতে হবে, তারপরে ওই মিশ্রণের প্রকৃতি অনুযায়ী ওটার সাথে আবার টাইট্রেশন করে বাকি অংশ নির্ণয় করতে হবে। তো ধরো আগে আমি মিশ্রণের প্রকৃতি নির্ণয় করব, বাট মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের জন্য এখানে আমার ঘনমাত্রা আয়তন লাগবে, এখানেও আমার ঘনমাত্রা আয়তন লাগবে। তাহলে আমি কি করব, আমি প্রথমে পি পাত্রে আসব, প্রথমে কি করব, পি পাত্রে আসব। সো এটা বের করার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, সো আমি প্রথমে পি পাত্রে আসব, লিখব পি পাত্রে। সো আমি পি পাত্রে আসব, লিখব হচ্ছে পি পাত্রে, পি পাত্রে, পি পাত্রে। খেয়াল করে দেখো আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড আছে। সো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করতে গেলে 10x ডিভাইডেড বাই m এই ফর্মুলা আসবে। তো 10x ডিভাইডেড বাই m ফর্মুলায় যদি আসি, এখানে আমাদের দেয়া আছে 10%, এখানে x এর মান কত, x এর মান 10%,
ডিভাইডেড বাই এম মানে আণবিক ভর 98, এটা বসাইলে এখান থেকে তুমি 10% জন্য ঘনমাত্রা পাচ্ছ 10x/m 100 ডিভাইডেড বাই 98। সো ক্যালকুলেশন করলে 1.02 মোলারিটি। তো দেখো এখানে আমাদের পি পাত্র যেটা আছে, পি পাত্রে 1.02 মোলারিটি এবং 600 ml দ্রবণ আছে। আমাদের কি আছে 1.02 মোলারিটি এবং 600 ml দ্রবণ আছে। আচ্ছা, কিসের দ্রবণ? এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। তো প্রথম জিনিসটা আমি ক্লিয়ার করে ফেললাম, কম্পেয়ার করার জন্য এটা আমার লাগবে। তো সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, ওকে। এইবার খেয়াল করো, কিউ পাত্রে যাব আমি। কোন পাত্রে যাব? কিউ পাত্রে। তো খেয়াল করো, কিউ পাত্রে যখন আমি যাচ্ছি, কিউ পাত্রে আমার ওখানে আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে, ঘনমাত্রা বের করা লাগবে। তো ঘনমাত্রা বের করতে গেলে S ইজ ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV/ml, এটা করা লাগবে। তো অলরেডি এগুলো আমি তোমাদের শেখাইছি। সো প্রথমে কি করবা, 1000 নিবা, W এর ভ্যালু দেখো 0.5 গ্রাম দেয়া আছে, ডিভাইডেড বাই M, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আণবিক ভর কত আসবে? সোডিয়াম 11 23 আর 1 24, অক্সিজেন 8 16। সো 24 প্লাস 16 মিলে আসছে হচ্ছে আমার 40। সো এটা করতে হবে, করলে এখান থেকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পাবো। তাহলে এখানে 1000 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 40, এটা হচ্ছে 0.5 না 200 ml। ও এখানে হচ্ছে 40 ইন্টু আয়তন দেয়া হয় নাই, তো আয়তন 200 ml। সো আমি একটু আয়তন দিয়ে বসাই, 1000 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 40 ইন্টু 200 ml। সো ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে আমার 0.0625 মোলারিটি। ওকে, তাহলে 1000 0.5, 1000 0.5, 40 ডিভাইডেড বাই 200, 0.0625 মোলারিটি এটা আসলো। তাহলে কিউ পাত্রে এস এর ভ্যালু দেখো আমার এটা আসে 0.0625 মোলারিটি। তাহলে দেখো প্রথম পাত্রে আমি ঘনমাত্রা পাইলাম এবং এক লাইনে লিখলাম যে এত মোলারিটি এত আয়তনের সালফিউরিক অ্যাসিড আছে। দ্বিতীয় পাত্রের জন্য আমি কি পাচ্ছি? দ্বিতীয় পাত্রের জন্য দেখো আমি 0.0625 মোলারিটি, 0.0625 মোলারিটি 200 ml সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের দুইটা লাইন আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লাইন, এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের জন্য লাইন, দুইটা লাইন আমরা লিখলাম। এবার এই দ্রবণের প্রকৃতি বের করার জন্য, দ্রবণটা যখন আমরা মিশ্রণ করব বা মিশ্রণের প্রকৃতি বের করার জন্য আমাদের তুল্যমোল বের করতে হবে। তাহলে মিশ্রণের প্রকৃতি নির্ণয় টাইটেল দিতে পারি, মিশ্রণের প্রকৃতি। সো মিশ্রণের প্রকৃতি যখন বের করব তখন তুমি লিখবা যে পি পাত্রে সালফিউরিক অ্যাসিডের তুল্যমোল, কি লিখবা? পি পাত্রে H2SO4 এর তুল্যমোল। এখন বলো তো তুল্যমোল বের করতে গেলে কি করতে হয়? তুল্য সংখ্যা ইনটু মোল দিতে হয়। তো ভালো করে খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন ছাড়তে পারে, কয়টা? দুইটা। তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 2। এবার খেয়াল করো এন, যেটা এন হচ্ছে আমাদের মোল, এন কে ভাঙলে আমরা কি পাই? ভিএস পাই। তো এখানে দেখো আমাদের ভি কত আছে? ভি আছে হচ্ছে 600 ml, এস কত? 1.02। তাহলে 600 ml এইটাকে তুমি লিটারে কনভার্ট করলে 1000 ইন্টু 1.02 এটা বসাবা। ক্যালকুলেশন যখন তুমি করবা, ক্যালকুলেশন করলে দেখো 2 ইন্টু কত পাচ্ছি আমি? 600 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1.02, এটা ক্যালকুলেশন করলে আমি দেখো তুল্যমোল পাচ্ছি 1.224, এটা পাচ্ছি আমি তুল্যমোল। এটা কার জন্য? আমি পি পাত্রের অ্যাসিডের জন্য পাইলাম। এবার খেয়াল করো, আমি ক্যালকুলেশনটা ঠিকভাবে মেলানোর জন্য কিউ পাত্রে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্যমোল বের করব, সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুল্যমোল, ঠিক আছে? তাহলে আমি কিউ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যমোল ইএন বের করব। ই মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, এন মানে হচ্ছে ভিএস, ভি আমার কিসে আসবে? লিটারে। 1 ইন্টু দেখো এখানে আমি ভি এর ক্ষেত্রে 200 ml আর এখানে 0.0625, তাহলে দেখো 200 ml যেটা আছে এটাকে 1000 দিয়ে ভাগ করলাম,
আর এস এর হচ্ছে 0.0625। তাহলে ক্যালকুলেশন করলে 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.0625। সো এটা ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 0.0125। এবার তুমি এটা দেখবা যে এই জায়গায় যে ক্ষারের তুল্যমোল আসলো আর এখানে আমার যে অ্যাসিডের তুল্যমোল আসলো, কোনটা বেশি কোনটা কম? উত্তর দেখো হচ্ছে অ্যাসিডের তুল্যমোল বেশি, ক্ষারের তুল্যমোল কম। সো এবার তুমি লিখবা অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ায় অ্যাসিডের পরিমাণ বেশি, তাই দ্রবণটি মিশ্রণের পর অ্যাসিডিক হবে। ঠিক আছে, এবার খেয়াল করো তাহলে এখানে আমার যেহেতু অ্যাসিডের পরিমাণ বেশি, এটা দ্রবণটি মিশ্রণের পর অ্যাসিডিক হবে, এটা আমরা বুঝলাম। এবার এই অ্যাসিডিক মিশ্রণের ঘনমাত্রাও তো আমার বের করা লাগবে, কতটুকু অ্যাসিডিক হবে সেটা ঘনমাত্রা বের করা লাগবে না? তো তুমি কি করবা, অ্যাসিডিক মিশ্রণের ঘনমাত্রা বের করবা। মিশ্রণের পর নতুন ঘনমাত্রা, এভাবে লিখতে পারো, মিশ্রণের পর নতুন ঘনমাত্রা। নতুন ঘনমাত্রা বের করতে গেলে নিচে লিখবা মোট আয়তন। নিচে কি লিখবা? নিচে লিখবা মোট আয়তন। মোট আয়তন কত আছে দেখো, এখানে 200 আর এখানে 600, তো টোটাল মিলে আমার 800 ml আছে। আর উপরে লিখবা হচ্ছে আমাদের তুল্যমোল যেটা আছে সেটা। সো উপরে আমাদের তুল্যমোল আছে আর নিচে হচ্ছে মোট আয়তন। তো দেখো তুল্যমোলের পরিবর্তন, তাহলে তুল্যমোলের পরিবর্তন কত আসবে? একটা হচ্ছে 1.244, একটা হচ্ছে 1.224 মাইনাস আরেকটা আসতেছে কত, একটা হচ্ছে 1.244, আরেকটা হচ্ছে 0.0125 এটা। আচ্ছা, নিচে আমার আয়তন নিতে হবে। আয়তন হচ্ছে আমার 600 ml প্লাস 200 ml এটা আসে। তো এটাকে যে ঘনমাত্রা যদি বের করতে চাই তাহলে মোল পার লিটার হবে। তো মোল পার লিটার করতে গেলে এখানে আমার 1000 দিয়ে ভাগ করা লাগবে। আচ্ছা, 1000 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে দেখো উপরে আমার যে রেজাল্ট আসে 1.224 মাইনাস 0.0125 এটা আসলো। সো 1.2115, নিচে আমার 800, উপরে যে আমার 1000। আচ্ছা, তো উপরে যে 1000 হলো, এখন আমি 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে ফেলছি, কাটলে উপরে যে আমার 10 গুণ ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমার 8। সো ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত ঘনমাত্রা হচ্ছে 1.51 মোলারিটি। আশা করি কোথাও ক্যালকুলেশন ভুল করিনি, সব ঠিকঠাক আছে। তাহলে মিশ্রণের নতুন ঘনমাত্রা হচ্ছে 1.51 মোলারিটি। যেহেতু মিশ্রণের প্রকৃতি অ্যাসিডিক ছিল, তার মানে এখানে আমাদের অ্যাসিডিক দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1.51 মোলারিটি। তাহলে অ্যাসিডিক দ্রবণের যে ঘনমাত্রা এটা 1.51 মোলারিটি। তো অ্যাসিডিক দ্রবণের ঘনমাত্রা যদি 1.51 মোলারিটি হয়, তাহলে এখানে আমাদের ঘনমাত্রা, তার মানে এখানে আমাদের আছে কি 1.51 মোলারিটি আর 800 ml হাইড্রোজেন প্লাস আয়ন আছে। 1.51 মোলারিটি এবং 800 ml কি আছে? হাইড্রোজেন প্লাস আয়ন আছে। এখন এইটাকে পূর্ণ প্রশমন করার জন্য আমার কি পরিমাণ ক্ষার লাগবে সেটা বের করতে বলছে। সো এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার সিস্টেম খুব সিম্পল। En of acid is equals to En of base। এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারবা। তো এইটার জন্য কি পরিমাণ ক্ষার লাগবে সেটা আমার বের করতে বলছে। পাত্রদ্বয়কে পরস্পর প্রশমিত করতে আরো কত আয়তনের অ্যাসিড বা ক্ষারের প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে বলছে। সো এখানে আর কত আয়তনে ক্ষার লাগবে, এখান থেকে তুমি ইএন অফ অ্যাসিড আর ইএন অফ বেস দিয়ে বের করতে পারবা। বুঝতে পারছো? কঠিন লাগছে? এটা অনেক বড় একটা কনসেপ্ট।
কালকে সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস দেখছো? ওকে, এবার আসো পরে এই ম্যাথটা একটু করি। দেখো এই ম্যাথটা বলতেছে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে তোমার কত মিলি K2Cr2SMN এর প্রয়োজন হবে। তো আমাদের এই টাইপের ম্যাথ যদি দেয়, যেখানে আমাদের একটা আমার বিজারক পদার্থ দেয়া আছে আরেকটা আমার জারক পদার্থ দেয়া আছে, তুমি চাইলে এটাকে অম্লীয় মাধ্যমে বিজারণ করতে পারো, আবার চাইলে এটাকে সরাসরি ক্যালকুলেশন করেও বের করতে পারো। কিভাবে? তো জারক বিজারকের এই টাইপের ম্যাথ করার জন্য তুমি সরাসরি লিখবা যে EN অফ জারক ইজ ইকুয়ালস টু EN অফ বিজারক। একদম সরাসরি এভাবে লিখতে পারবা যে EN অফ জারক ইজ ইকুয়ালস টু EN অফ বিজারক, সরাসরি লিখবা। তো যদি যখন তোমার হচ্ছে এরকম জারক বিজারক বের করতে বলবে, তখন EN অফ জারক ইজ ইকুয়ালস টু EN অফ বিজারক সরাসরি লিখে দিবা। আচ্ছা, তাহলে লিখলাম। এবার খেয়াল করো, এখানে আমাদের জারক পদার্থ আর বিজারক পদার্থ কে? জারক পদার্থ K2Cr2O7, তাহলে পরের লাইনে EN অফ K2Cr2O7 ইজ ইকুয়ালস টু বিজারক পদার্থ EN অফ কে হবে? আয়রন সালফেট, এটা পাবা। তো দেখো একটা হচ্ছে EN অফ জারক আর একটা হচ্ছে EN অফ বিজারক। তাহলে দেখো EN অফ K2Cr2O7 আর EN অফ আয়রন সালফেট পাচ্ছে কিনা বলো? পাচ্ছে। এইবার দেখো এই K2Cr2O7 এটা তুল্য সংখ্যা কত আমরা দেখছি। এইটার তুল্য সংখ্যা আমরা কয়েকবার বের করছি আগের ক্লাসে, মানে ক্লাসের আগের দিকের ম্যাথে। ক্রোমিয়ামের তুল্য সংখ্যা আসে হচ্ছে আমার 6, তো আমি ক্রোমিয়ামের তুল্য সংখ্যা 6 লিখলাম। এবার দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে আমাদের ঘনমাত্রা দেয়া আছে, আয়তন বের করতে বলছে। তো ক্রোমিয়ামের জন্য n কে লিখলে আমরা V ইন্টু S পাবো, যেখানে V হচ্ছে লিটারে ইন্টু S। আচ্ছা, এবার খেয়াল করো, যখন আমি এটা কিন্তু K2Cr2O7 এর জন্য আয়রন সালফেটে যাচ্ছি, আয়রন সালফেটে আমাদের 1 গ্রাম দেয়া আছে। তো আয়রন সালফেটের তুল্য সংখ্যা আয়রনের জন্য কত আসবে? 1 আসবে, কারণ আয়রন 2+ থেকে আয়রন 3+ এ রূপান্তর হয়। আয়রন কি হয়? আয়রন 2+ থেকে আয়রন 3+ এ রূপান্তর হয়, ইলেকট্রনের আদান প্রদান হয় হচ্ছে একটা। তাহলে এখানে আমাদের তুল্য সংখ্যা 1। এবার খেয়াল করো, এখানে আমি উপরে লিখবো W, নিচে লিখবো M। তাহলে W এর ভ্যালু দেখো আমার 1 গ্রাম আছে। এবার আয়রন সালফেট, এটার আণবিক ভর কত আসবে? আয়রন আসবে হচ্ছে 55.85, সালফার 1632, অক্সিজেন 816 ইন্টু 4। সো ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 152। ক্যালকুলেশন করো, 152 বসাবা। এবার এখানে বাকি ক্যালকুলেশন করে বসাতে হবে। এখানে 6 দিলাম। এবার VL যেটা আছে আমার লিটারে, এটা যদি আমি বসাই, VL লিটারে বসাইলে কত আসতেছে দেখো, ওইটাই আমার বের করা লাগবে। VL লিটারে কত হবে ওইটা আমার বের করা লাগবে, ইন্টু S। ঘনমাত্রা আমার কত দেয়া আছে? ওই জায়গায় দেখো 0.05 মোলারিটি দেয়া আছে, এদিকে 1, এদিকে আছে হচ্ছে 152। ক্যালকুলেশন করলে VL ইজ ইকুয়ালস টু, এখান থেকে বের করলেই পাবো, দেখো উপরে হচ্ছে আমার 1, নিচে আমার 152, 6, 0.05 এটা পাওয়া যায়। এখন দেখো এইটা হচ্ছে আমার লিটারে না, সো লিটারটাকে তুমি যদি মিলিলিটারে কনভার্ট করতে চাও, তাহলে এখানে মিলিলিটার নিবা, নিচে নিবা 1000। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে VML ইজ ইকুয়ালস টু, এই 1000 ওই সাইডে যে যখন গুণ হবে, 152 6 ইন্টু 0.05। তো ভালো করে খেয়াল করো, 1000 ডিভাইডেড বাই
152 6 ইন্টু 0.05। সো ক্যালকুলেশন করে এখান থেকে আমি পাবো হচ্ছে 21.9 ml। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কত পাবো? 21.9 ml। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ওভারঅল ক্যালকুলেশন। তো তুমি চাইলে এই টাইপের যে জারক বিজারকের ম্যাথ আছে ইজিলি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবা। জারক বিজারক যে ম্যাথগুলো আছে এটা ইজিলি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবা। ওকে, চলো আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা প্রচুর পরিমাণে আসে, এটা শুরুতেই থাকে আমাদের পরিমাণগত রসায়নের বইয়ের শুরুতে থাকে, এটা সিকিউতে প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, সেটা ভালো করে শিখবা। এখানে বলা হচ্ছে দেখো 184 গ্রাম আমার ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ আছে। এবার এই মিশ্রণকে যখন আমরা উত্তপ্ত করছি তখন 96 গ্রাম অবশেষ পাওয়া গেছে। অবশেষ পাওয়া যাওয়া মানে কি? দেখো আমাদের কাছে যদি ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়, এইটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড থাকে। এদিকে আসো, এদিকে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট, এইটাকে যদি উত্তপ্ত করা হয়, এটাকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এবার দেখো এই জায়গাতে ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, এদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা আছে, ক্যালসিয়াম অক্সাইডও আমার অবশেষ, ম্যাগনেসিয়াম অক্সাইডও আমার অবশেষ। খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইডও আমার অবশেষ, ম্যাগনেসিয়াম অক্সাইডও আমার অবশেষ। খেয়াল করে দেখছো, ক্যালসিয়াম অক্সাইডও আমার অবশেষ, ম্যাগনেসিয়াম অক্সাইডও আমার অবশেষ। কেন? কারণ দুইটাই আমার প্রিসিপিটেশন পড়বে। দুইটাই কি পড়বে? দুইটাই আমার প্রিসিপিটেশন পড়বে। এখন দেখো দুইটা মিলে আমার 184 গ্রাম। তাহলে তুমি এমন করতে পারো, তুমি ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে, এটার পরিমাণ x গ্রাম ধরে নিতে পারো। তাহলে অটোমেটিক ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা আছে এইটার পরিমাণ 184 মাইনাস x হয়ে যাবে। এবার খেয়াল করো, তুমি এটার সাথে এটার ক্যালকুলেশন করবা। কিভাবে ক্যালকুলেশন করবা? ক্যালকুলেশন করা খুব সিম্পল। দেখো তুমি যদি এই জায়গাতে সহগুণানুপাত সূত্র অ্যাপ্লাই করো বা ঐকিক নিয়মেও করো, একই ব্যাপার, সহগুণানুপাত সূত্র অ্যাপ্লাই করো। দেখো n অফ ক্যালসিয়াম কার্বনেট, n অফ ক্যালসিয়াম কার্বনেট, এইটার ভ্যালু ইজ ইকুয়ালস টু n অফ ক্যালসিয়াম অক্সাইডের ভ্যালু আসে। তো আমার অবশেষের পরিমাণ এখান থেকে বের করতে হবে। কিসের পরিমাণ? অবশেষ। তো এই ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে এইটার পরিমাণ বের করতে হবে। তো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটার পরিমাণ W ধরা হয়েছে, এই n কে ভাঙলে উপরে এইটার পরিমাণ x ধরা হয়েছে, এই n কে ভাঙলে W/m পাওয়া যায়। এখানে W এর পরিমাণ x মানে উপরে x হবে, নিচে m যদি নাও, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত আসবে? 1000, এই 100 আসবে। ক্যালসিয়াম কার্বনেটের 100 আসবে। তাহলে এটা আসলো। এই সাইডে ক্যালকুলেশন করলে দেখো ক্যালসিয়াম অক্সাইডের জন্য এইটাকে আমি উপরে W ধরলাম, নিচে m ধরলাম। তো এই Wটা কার? ক্যালসিয়াম অক্সাইডের। m মানে কি? ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর। তাহলে ক্যালসিয়াম 20, 40 আর 16 56। এবার খেয়াল করো, W অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়ালস টু আর গুণ করলে 56x ডিভাইডেড বাই 100, 56x ডিভাইডেড বাই 100। তাহলে দেখো এখান থেকে আমি আসলে এই ইকুয়েশন থেকে আমি কি করলাম? ক্যালসিয়াম অক্সাইড অবশেষের পরিমাণ বের করলাম। তুমি চাইলে সরাসরি এই ফর্মুলার মাধ্যমেও বের করতে পারো, আবার চাইলে ঐকিক নিয়মের মাধ্যমেও বের করতে পারো। এবার আসো, তুমি এখন কি করবা? এই ম্যাগনেসিয়াম কার্বনেটের ইকুয়েশন থেকেও বের করবা। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ইকুয়েশন থেকে কিভাবে বের করবা? যেহেতু দুইটাই 1 মোল 1 মোল করে, m অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুয়ালস টু m অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। m of magnesium carbonate is equals to m of magnesium oxide. এবার খেয়াল করো, ম্যাগনেসিয়াম কার্বনেট এইটাকে যখন তুমি ভাঙবা তখন W/m পাবা। ম্যাগনেসিয়ামের পরিমাণ কত দেখো তো? ম্যাগনেসিয়ামের পরিমাণ 184 মাইনাস x না? 184 মাইনাস x। এবার ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা আছে এইটার ভালো করে খেয়াল করলে দেখবা আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম 20, 24, তারপরে কার্বন 6, 12, অক্সিজেন 8, 16 গুণ 3। তাহলে ক্যালকুলেশন করলে এটার পরিমাণ আসে হচ্ছে 84। বের করলাম 84। এইদিকে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা W এর পরিমাণ কত আমরা জানি না, বের করব। ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য ম্যাগনেসিয়াম 20, 24, অক্সিজেন 8, 16, ক্যালকুলেশন করলে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ আমরা এখানে 40 পাই, তাই না? অক্সিজেন 8, 16, তাহলে 24 আর 16 40। সো ক্যালকুলেশন করলে এখানে W অফ ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা আছে এটার পরিমাণ বের করা যায় 40 ইন্টু উপরে 184 মাইনাস x, নিচে হচ্ছে 84।
এই হচ্ছে ওভারঅল ক্যালকুলেশন করে বের করা। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এখানেও ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড পাইছি, মানে ক্যালসিয়াম অক্সাইডের অবশেষ, আর এখানে ডাব্লু অফ ম্যাগনেসিয়াম অক্সাইড পাইছি, মানে ম্যাগনেসিয়াম অক্সাইডের অবশেষ পাইছি। দুই জায়গা থেকে অবশেষ নেওয়ার পর দুইটা অবশেষকে আমি এখন যোগ করব, ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড, ডাব্লু অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে যোগ করব। যোগ করলে আমার দুইটার যোগফল কত দেখো, 96 গ্রাম। তো আমি বসাবো হচ্ছে 96 গ্রাম, 96 গ্রাম। এবার খেয়াল করো এখানে ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে এটা 56x ডিভাইডেড বাই 100 আছে। তো এখানে আমি 56x ডিভাইডেড বাই 100 বসাবো। আর এখানে দেখো 40 ইন্টু 184 মাইনাস এক্স বাই 84, তাহলে আসবে কত, 40 ইন্টু 184 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84, এইটার ভ্যালু আসবে হচ্ছে 96। এইটাকে এখন তোমার ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে ক্যালকুলেশন কিভাবে করবা, নিচে প্রথমে 8400 এটা বের করবা। এটা ক্যালকুলেশন করলে দেখো 100 দিয়ে ভাগ করবা, ভাগ করলে 56 ইন্টু 84, এটা আসলে হচ্ছে 4704 এক্স আসবে। ওকে, এটা দিয়ে গুণ করলে 100 পাওয়া যায়। এবার 100 দিয়ে গুণ করো তুমি, 40 ইন্টু 100 ইন্টু 184 এটা নিবা। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 736000 মাইনাস, এখানে আমার 100 ছিল না, এই 100 সাথে 40 গুণ করলে তোমার হচ্ছে যে 40-এর পরে 3টা শূন্য এক্স ইজ ইকুয়ালস টু 96। সো সব মিলায় যখন তুমি ক্যালকুলেশন করবা এটা থেকে এটা বাদ দাও, 4700 এক্স থেকে 4000 এক্স বাদ দিলে এখানে 704 এক্স পাওয়া যায়, 704 এক্স পাওয়া যায়। এটা ওই সাইডে যে গুণ করলে 96 ইন্টু 8400, এটা গুণ করলে হচ্ছে 806400 পাওয়া যায়। এইটা ওই সাইডে যে 736000 পাওয়া যায়। সেখান থেকে আলটিমেটলি লাস্ট লাইনে ক্যালকুলেশন করে অ্যান্সার কত আসে সেটা লিখি, 736000 বাদ দিলাম, দিয়ে আমি এখান থেকে 704 বাদ দিলাম, দিলে আমার এক্স এর ভ্যালু আসে হচ্ছে 100 গ্রাম। তো আলটিমেটলি একদম লাস্ট লাইনে এক্স এর ভ্যালু কত আসে, 100 গ্রাম আসে। তো এখানে আমার এক্স এর ভ্যালু 100 গ্রাম আসে, মোট ছিল 184 গ্রাম। তো এখানে আমি ক্যালকুলেশন করে লাস্ট লাইনে এক্স এর ভ্যালু পাই 100 গ্রাম। তাহলে আমার মোট ছিল 184, সেখান থেকে 100 বাদ দিলে 84 হচ্ছে 84 গ্রাম। তাহলে দেখো একটা হচ্ছে 100 গ্রাম, আরেকটা হচ্ছে আমার 84 গ্রাম, বুঝতে পারছো? একটা হচ্ছে 100 গ্রাম, আরেকটা কি, আরেকটা হচ্ছে 84 গ্রাম। ক্লিয়ার করতে পারছি? ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে বলছিল, মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমার 100 গ্রাম আসছিল। তো এই টাইপের ম্যাথ আমার প্রচুর পরিমাণে আসবে, আমি যে কয়টা ম্যাথ করাই দিছি এই কয়টা ম্যাথ করলেই তোমার হয়ে যাবে। মাঝখানে মেবি একটা ম্যাথ আমি বাদ দিয়ে ফেলছি, এই ম্যাথটা কইরো, এই ম্যাথটা আরো মজার, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, যদি না পারো তাহলে তোমাদেরকে আরেকবার কোনো একটা ভিডিওতে করাই দিব, এটা হোমওয়ার্ক থাকবে, এটা কইরো। এই যে টাইপের ম্যাথগুলো আমি করালাম সিকিউতে ওভারঅল ঘুরে ফিরে এই ম্যাথগুলাই আসে। এই যে টাইপের ম্যাথগুলো আমি তোমাদের করাইছি আজকে টোটাল ক্লাসে, সিকিউতে ঘুরে ফিরে এই ম্যাথগুলাই আসে। এই ম্যাথগুলো করলেই মোটামুটি তোমার সিকিউ কভার হয়ে যাবে। তো আমি ট্রাই করছি টোটাল যেই ম্যাথগুলো তোমাকে করাইছি এই ম্যাথগুলো সবগুলা টাইপ যাতে কভার করে, এই ম্যাথগুলো কি সবগুলা টাইপ যাতে কভার করে। তো যাতে সবগুলা টাইপ তোমার কভার হয়ে যায়, তুমি ঘুরে ফিরে এইগুলা ম্যাথগুলা করবা, সবগুলা টাইপ কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের এই চ্যানেলে একটু খেয়াল রাখবা, এই চ্যানেলে তোমাকে যা যা তোমার লাগবে ইনশাল্লাহ সব কভার করিয়ে দেওয়া হবে সামনের ক্লাসগুলোতে, মাস্টার ক্লাস, সিকিউ, এমসিকিউ। সো তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো। মাঝখানে এই ম্যাথটাও আমি করাই দিতাম, বাট হচ্ছে একটা ছোট্ট কাজ পড়ে গেল, একটা ইস্যু হয়েছে। সো এই ইস্যুটার জন্য আমি মাঝখানে ছোট্ট একটা ম্যাথ একটু স্কিপ করছি, নাহলে ওটাও করাই দিতাম। এই ফুল স্লাইডগুলো আমার করাই দেওয়ার ইচ্ছা ছিল। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।